ক্লাসেই এসএসসি বাংলা প্রথম পত্রের দুইটি টপিক ক্লিয়ার করব এবং এই দুইটি টপিক থেকে বোর্ডে কীরকম প্রশ্ন আসতে পারে এবং আগে কীরকম প্রশ্ন এসেছে সেগুলো সলভ করে দিব। প্রথমে আমাদের কিছু বেসিক দেখতে হবে। বোর্ডে যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলোর বেসিকগুলো আমাদেরকে পড়তে হবে এবং বেসিক পড়ার পরে ওই টপিক থেকে এমসিকিউ কীভাবে আসে, সিকিউ কিভাবে আসে এবং কিভাবে লিখলে তুমি মার্কস ভালো পেতে পারো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা জরুরি। এবং আজকের এই ক্লাসটাতে আমরা সেই টপিকগুলোই দেখব। এবং দুইটা টপিক কি কি বাংলা প্রথম পত্রের আজকে আমরা যে দুইটা টপিক পড়বো সেটা হচ্ছে এক, বৃষ্টি, এটা একটা কবিতা, এবং দ্বিতীয়ত আমি কোনো আগন্তুক নই, যেটা এসএসসির জন্য মানে চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। এবং আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে পড়বো। প্রথমে আমরা কবিতাটা পড়বো, তোমাদেরকে আমি কবিতার লাইন বাই লাইন দাগিয়ে দিব এবং শব্দের অর্থ দাগিয়ে দিব এবং কোথা থেকে প্রশ্নটা বেশি বেশি আসে এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা বিভিন্ন সময় দেখি যে ক্লাসে আমরা কবিতাটা পড়ি, কবিতার শব্দের অর্থগুলো আমরা পড়ি, কিন্তু অর্থের কোনটা থেকে প্রশ্ন বেশি আসে এসএসসি পরীক্ষায় এই পরীক্ষা ভিত্তিক পড়াশোনা আমরা করি না। কিন্তু আমরা আজকের ক্লাসটাতে শুধুমাত্র কবিতাটা পড়বো না, অর্থ বোঝার সাথে সাথে কোথা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, প্রশ্ন এসেছে আগে সেটা আমরা দেখব এবং পড়াশোনা শুরু করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব বৃষ্টি কবিতাটি। সো আমাদের কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটা বেশি গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা শুরু করব বৃষ্টি কবিতা দিয়ে। বৃষ্টি কবিতা পড়ার পরে আমরা দ্বিতীয় অংশে আমি কোনো আগন্তুক নই এই অংশটা পড়াশোনা শুরু করব। তো চলো শুরু করা যাক প্রথমে আমাদের বৃষ্টি কবিতাটি দিয়ে। দেখো, বৃষ্টি কবিতাটায় আমাদের অনেকগুলো অংশ আছে। এই কবিতাটায় তুমি যেভাবে পড়াশোনা করছো, তুমি যদি দেখো যে ডাইরেক্টলি অনেকগুলো ভাব এখানে বলা হচ্ছে এবং ইনডাইরেক্টলিও কিন্তু আমরা এখানে অনেক ধরনের ভাব এখানে দেখতে পাই। মানে সরাসরি তোমাকে প্রত্যক্ষভাবে কিছু মেসেজ দিয়ে দিচ্ছে এবং কিছু কিছু মেসেজ তোমাকে তোমাকে অনুধাবন করে তোমাকে পড়াশোনা করতে হয়। সো আমি এখানে দেখো বৃষ্টি কবিতার অনেকগুলো ভাবকে এখানে লিখেছি এবং কোন ভাব থেকে প্রশ্ন বেশি আছে সেটা আমি তোমাদেরকে গুরুত্ব এখানে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়েছি। সুতরাং তোমরা যখন পড়বা তখন এই ভাবগুলোর প্রশ্নগুলো তোমাদেরকে বেশি পড়তে হবে। যেমন ধরো, প্রথমে আমরা যদি দেখি বৃষ্টির প্রতীক্ষায় যে চিন্তাটা ছিল, আমরা কিন্তু বৃষ্টি কবিতায় ডাইরেক্টলি দেখতে পাই, বৃষ্টি কবিতায় কিন্তু আমরা ডাইরেক্টলি দেখতে পাই যে এখানে বৃষ্টির একটা আকাঙ্ক্ষা আমরা ওখানে করতে দেখেছি। মানুষজন অনেক দিন ধরে বৃষ্টিকে প্রত্যাশা করলে সেই যে চিন্তাটা, সেই যে ইচ্ছাটা, বৃষ্টির জন্য যে বাসনাটা, সেই বাসনাটা কিন্তু আমরা এই কবিতায় স্পষ্ট দেখতে পাই। সুতরাং এই অংশটা আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। বৃষ্টি, তোমাদের প্রশ্নগুলো এরকম আসে যে বৃষ্টি কিভাবে বা বৃষ্টির যে চাহিদাটা, আকাঙ্ক্ষাটা, এটা আসলে কিভাবে তৈরি হয়, মানুষ বৃষ্টিকে কিভাবে প্রত্যাশা করে সে সম্পর্কিত প্রশ্নগুলো আসতে পারে। তারপর প্রকৃতিতে প্রাণের কিভাবে সঞ্চার হয়, অর্থাৎ বৃষ্টি প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এটাও একটু দেখতে পারো। জনজীবনে, আমাদের দৈনন্দিন জীবনে বর্ষা কেমন প্রভাব ফেলে, বৃষ্টি স্নাত প্রকৃতির যে রূপ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আমরা বহু এমসিকিউ আসতে দেখি যেখান থেকে তোমাকে প্রশ্ন দেয় যে বৃষ্টি মানব মনকে কেমন করে। আমরা কিন্তু একটা পর্যায়ে পড়বো যে বৃষ্টি আমাদের মানব মনকে বিষণ্ণ করে তুলতে পারে, অথবা আমাদের মানব মনকে অনেক বেশি, আমি কি বলবো, এটা মানব মনটাকে অনেক বেশি মন খারাপের দিকে নিয়ে যেতে পারে, ঠিক আছে, বিরহকে মনে করিয়ে দিতে পারে, প্রিয়জনকে মনে করিয়ে দিতে পারে। এই পুরো জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কবিতাটায়, ঠিক আছে। সুতরাং আমাদের এই বৃষ্টি স্নাত প্রকৃতির যে রূপ, এই প্রকৃতির রূপটা কিন্তু আমরা একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করব। মানব মনের সঙ্গে যে সম্পর্ক, যেটা আমি একটু আগে বলছিলাম, এই দুইটা জিনিস একত্রিতভাবে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম বৃষ্টি পরীক্ষার কোন অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা এবারে শুরু করে দিই বৃষ্টি কবিতার আসল যে কবিতাটা আছে, ওই কবিতাটার বিভিন্ন শব্দ, বিভিন্ন লাইনগুলোর অর্থ আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো আমরা এখন শুরু করব বৃষ্টি কবিতা, যেটি লিখেছেন ফররুখ আহমদ। আমরা যে কবিতাটা এখন পড়বো সেটা লিখেছেন বৃষ্টি কবিতাটি ফররুখ আহমদ লিখেছেন, ঠিক আছে। সো আমরা প্রথমে এই কবিতার লাইনটা দিয়ে একটু শুরু করি। সো এই অংশ থেকে আমরা যদি একটু শুরু করি, নবম দশম শ্রেণীর বৃষ্টি কবিতা লিখেছেন ফররুখ আহমদ। এবং এই ফররুখ আহমদ ভদ্রলোকের লেখা অনেকগুলো লেখাই তোমরা হয়তো ইতোপূর্বে পড়েছো, বাট এই লেখাটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত দেখো, বৃষ্টিতে আমি তোমাদেরকে কি বলেছি, বৃষ্টি পরীক্ষার মূল ভাবটা হচ্ছে বৃষ্টি এটা মানুষের কাছে কতটা প্রয়োজনীয় এবং এটা মানুষ কিভাবে পারসিভ করে, মানুষ কিভাবে গ্রহণ করে, সেটা আমরা এই কবিতায় দেখতে পাবো। প্রথমে বলছে, বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়।
আমরা এই দুইটা লাইনে কি বুঝতে পারছি? এই দুইটা লাইনে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি, এই যে জায়গাতে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা একটা বহুল প্রতীক্ষিত বৃষ্টি। প্রতীক্ষিত বৃষ্টিটা কখন হয়? মনে করো একটা এলাকায় অনেক দিন ধরে অনাবৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টি মানে বৃষ্টি দেখা যাচ্ছে না বা বৃষ্টি হচ্ছে না। গ্রীষ্মকালে আমরা যখন দেখি যে অনেক রোদ্দুর থাকে এবং খরা থাকে এবং আমাদের গরমে আমাদের প্রাণ যখন দুর্বিষহ হয়ে যায়, তখন আমরা বলি না যে আল্লাহ মেঘ দে, পানি দে, আল্লাহ বৃষ্টি দে। এই যে বৃষ্টির গানটা, এটা কেমন আমাদের কাছে বহুল অপেক্ষার পরে একটা আসা বৃষ্টি বা বহুল প্রতীক্ষিত একটা বৃষ্টি। এই বৃষ্টিটা আমাদের অনেক পছন্দের, তাই না? সো বৃষ্টি তখনই বেশি তোমাদের কাছে ভালো লাগে যখন এটা অনেক বেশি প্রতীক্ষিত হয়। ঘন ঘন যখন 5-6 দিন বৃষ্টি হয় তখন কিন্তু তোমরা বলো যে না ধুরো বৃষ্টি তৈরি, এত বৃষ্টি হচ্ছে আমি বাইরে যেতে পারছি না। সো এখানে মূলত আমার মনে হয় প্রতীক্ষাটা খুব স্পষ্টভাবে তোমাদেরকে বলা হয়েছে যে বৃষ্টিটা অনেক প্রতীক্ষিত বৃষ্টি হিসেবে এখানে ধরা দিয়েছে। কেন প্রতীক্ষিত হিসেবে ধরা দিয়েছে চলো একটু দেখা যাক। বলছে পদ্মা এবং মেঘনার দুই পাশে যে আবাদি গ্রাম, আবাদি মানে হচ্ছে যেখানে তুমি ফসল চাষ করা যায় যে জমিতে, ঠিক আছে, ফসল চাষ করা যায় জমিতে। তার মানে এখানে লেখক বলছে যে যেই জমিতে ফসল চাষ করতে হয় ওই জমিতে বৃষ্টি আসলে লেখক খুশি হয় বা কৃষকেরা খুশি হয়। কেন জানো? কারণ ওই জমির মালিকেরা যারা কিনা ফসল উৎপাদন করে তাদের জন্য কিন্তু বৃষ্টি আরও প্রতীক্ষিত। কারণ খরা হলে কিন্তু তাদের ফসল চাষ করতে তারা পারবে না, তাদের পানির প্রয়োজন আছে। বৃষ্টি না হলে কিন্তু অনেক সময় ফসল হয় না, ফসল ফলানো যায় না বা মাটিটা শুষ্ক হয়ে যায়, ওই মাটিটি আমরা তোমার ভালো ভালো ফসল ফলন করতে পারি না। সেই জন্য পদ্মা মেঘনার দুই পাশে যে আবাদি জমি আছে, এই জমির বা যে জমিতে ফসল চাষ করা যায় সেই জমির জন্য কিন্তু বা সেই এলাকার জন্য কিন্তু আসলে বৃষ্টিটা অনেক প্রতীক্ষিত। এবং লেখক এটাই বলছে যে বহু প্রতীক্ষিত একটা বৃষ্টি এসেছে এবং এই বৃষ্টি এসেছে কোথায়? পদ্মা মেঘনার দুই পাশে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে তোমার বৃষ্টি কবিতায় কোন নদীর উল্লেখ আছে, তখন কিন্তু তোমাদের এটা দাগাতে হবে। আমি কিন্তু এটাই বলেছি যে আমাদের আজকের ক্লাসটা এখানেই গুরুত্বপূর্ণ। আমরা তোমাকে একদম শুধুমাত্র পরীক্ষার তোমার শুধুমাত্র কবিতাটা পড়াবো না, কোথা থেকে পরীক্ষার প্রশ্ন বেশি আসে সেটা তোমাকে আমি মার্ক করে দিব। সুতরাং এটা কিন্তু অবশ্যই দাগিয়ে রাখবে। সো বৃষ্টি কবিতায় কোন নদীর উল্লেখ আছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 1। 2 নাম্বার, এখানে এই যে আবাদি জমি, আবাদি যে গ্রামের কথা বলছে, সে আবাদি গ্রামে বৃষ্টি কোন এলাকা থেকে আসছে? মনে রাখো, আমরা যদি এটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা পৃথিবীর ম্যাপ, যদি তুমি একটু দেখানোর চেষ্টা করো, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, মানে এটা উত্তর, এটা দক্ষিণ। এখানে তুমি ইস্ট দেখাইতে পারো, এখানে তুমি ওয়েস্ট দেখাইতে পারো, বা তুমি এরকম একটা চিত্র এঁকে নিতে পারো, ঠিক আছে? এই চিত্র অনুযায়ী বলতেছে যে যে বৃষ্টিটা এসেছে ওই বৃষ্টিটা পূবের হাওয়া থেকে এসেছে, মানে পূর্ব দিক থেকে বাতাসটা আসছিল। বায়ুটা কিভাবে, আমরা বৃষ্টিটা কিভাবে হতে দেখি? পানিচক্র পড়েছি না আমরা? প্রথমে নদীর পানিটা বাষ্পে রূপান্তরিত হয়, বাষ্পে রূপান্তরিত হয়ে ওটা আস্তে আস্তে উপরে উঠে যায়, ঘনীভবন হয়, ওটা একত্রিত হয়, পরে আস্তে আস্তে ভারী হয়ে আকাশ থেকে নিচে পড়ে যায়। সো এই যে জলীয় বাষ্পটা, এটা পূবের হাওয়ার মাধ্যমে এসেছে। সুতরাং এখানে কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আমরা পেয়ে গেলাম যে বৃষ্টিটা কোন অঞ্চল থেকে আসে। এটা হচ্ছে পূবের হাওয়া থেকে আমরা বৃষ্টিটা আসতে দেখেছি। বৃষ্টি কবিতায় পূবের হাওয়া থেকে বৃষ্টিটা এসেছে, মানে পূর্ব দিক থেকে এসেছে। এবার দেখো বিদগ্ধ আকাশ, বৃষ্টিটা কেন প্রতীক্ষিত এটা আরও একটু বেশি ব্যাখ্যা করছে। দেখো বিদগ্ধ আকাশ, বিদগ্ধ মানে যেটা রোদে পুড়ে গেছে, দগ্ধ মানে হচ্ছে পুড়ে যাওয়া। সো বিদগ্ধ আকাশ মানে এত রোদ্দুর, এই রোদ্দুরে আকাশটাকে দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, এরকম একটা আকাশ। বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। মাঠ ঢেকে গেল মানে আমাদের আশেপাশের যে মাঠ, যখন বৃষ্টি আসে, বৃষ্টি যখন অনেক বৃষ্টি হয়, ওই বৃষ্টিটা আমরা কেমন দেখি? বৃষ্টিতে আমাদের আকাশটা চারিদিক একদম পুরো ভরে যায় মেঘে, কালো মেঘে। সেখানে যে কাজল ছায়ায়, কাজল ছায়া এমন হচ্ছে মেঘটা কালো রঙের একটা মেঘ থাকে, মানে আমরা দেখি কালচে রঙের মেঘ। তো লেখক এই মেঘটাকে বলছে এই যে বিদগ্ধ তোমার আকাশটা, যে আকাশটা এতদিন পর্যন্ত রোদ্দুর ছিল, ওই আকাশটা আস্তে আস্তে ঢেকে যায়। আকাশ যখন ঢেকে যায় আমরা দেখি কি মাঠের উপরও আস্তে আস্তে একটা প্রলেপ পড়তে থাকে। তোমরা কখনো খেয়াল করেছো যখন রোদ্দুরটা পড়ে, হঠাৎ যখন ওর উপরে মেঘ পড়ে, তুমি যদি গ্রামের মাঠের দিকে তাকাও মনে হবে কি দৌড়ে চলে যাচ্ছে মেঘগুলো নিচে, একটা ছায়া অনেক দূরে চলে যাচ্ছে। আমি কিন্তু ছোটোবেলায় অনেক দৌড়েছি এই মেঘগুলোর মধ্যে, যে আমাকে ঢাকতে পারে কিনা, রোদ্দুর আছে এখানে, এখানে মেঘ আস্তে 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 আসতেছে। সো এরকম কথাই এখানে বলছে, এমন একটা মনে হচ্ছে যে মাঠটা একটা কাজল ছায়ায় ঢেকে যাচ্ছে, যে ঢেকে যাওয়াটা আমরা এই বিদগ্ধ আকাশ বা বৃষ্টি আসলে দেখতে পাই, আকাশের ক্ষেত্রে এবং মাঠের ক্ষেত্রে দুইটা জায়গায় দেখতে পাই। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। বিদ্যুৎ রূপসী পরি,
বিদ্যুৎকে এখানে যে বিদ্যুৎ চমকায় যখন কালো মেঘে ঢেকে যায় আমরা কিন্তু দেখি যে আকাশে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। বিদ্যুৎ চমকায় যখন তখন আলোর ঝলকানি দেখা যায় না, এই যে আলোর ঝলকানিটা, এই আলোর ঝলকানিটাকে আমরা একটা রূপসী পরীর মতো দেখতে পাই, মনে হয় যেন একটা রূপসী পরী আকাশে হচ্ছে সওয়ার হয়েছে, ঠিক আছে, বা রূপসী পরীটা হচ্ছে আকাশে দৌড়ে বেড়াচ্ছে। সো তিনি ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, সাদা সাদা আলো চমকে চমকে উঠছে, এটাকে তিনি একটা রূপসী পরীর সাথে তুলনা করেছেন। কাকে? বিদ্যুৎকে। এটা তোমার আরেকটা এমসিকিউ হিসেবে তুমি দাগিয়ে রাখতে পারো যে বিদ্যুৎ কাকে রূপসী পরী হিসেবে চিহ্নিত করেছেন আমাদের লেখক। মেঘে মেঘে হয়েছে সওয়ার, মানে হচ্ছে বিদ্যুৎগুলো চমকায় কিন্তু মেঘের ওই মধ্যখানটাতে। তো লেখক বলছেন যে দূর আকাশে যখন বৃষ্টি হয় তখন তাকালে মনে হয় যেন দূর আকাশে একটা পরী ওই মেঘের উপরে সওয়ার হয়েছে, মানে মেঘের উপরে উঠেছে বা মেঘের উপর থেকে পাড়ি দিচ্ছে। ঘোড়ায় সওয়ার হয় না মানুষজন, মানে হচ্ছে ওঠা। এই সওয়ার শব্দের অর্থ হচ্ছে ওঠা বা কোনো কিছুর উপর ভর দেওয়া বা কোনো কিছুর উপর চড়ে বসা, এরকম একটা শব্দ। তো তিনি বলছে যে রূপসী বিদ্যুৎকে দেখে মনে হচ্ছে রূপসী পরী যে মেঘের উপর দিয়ে চড়ে বেড়াচ্ছে। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়াসি হোরায়। বলছে দিক দিগন্ত, দিগন্ত মানে হচ্ছে দিক প্লাস অন্ত, মানে কোনো একটা দিকের শেষ একদম, তুমি যত দূর চোখ যায় তোমার মনে হবে যে শেষ নাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তোমার মনে হবে যে না পৃথিবীটা শেষ হয়ে গেছে। কক্সবাজার যদি তোমরা কখনো যেয়ে থাকো, যেখান থেকে সূর্য ডুবে যায়, তোমার মনে হয় কি ওইটাই শেষ। সো এটা একটা দিগন্ত, ঠিক আছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আমরা শুনেছি না? পূর্ব দিগন্ত মানে কি? পূর্ব দিকে যত দূর তুমি দেখতে পাচ্ছ একদম শেষ মাথাটাকে তুমি বলছো পূর্ব দিগন্ত। আদতে কিন্তু শেষ মাথা বলে কিছু নাই, বাট এটাকে আমরা বলতেছি যে শেষ, আমাদের চোখ দিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। সো একদম শেষ প্রান্ত পর্যন্ত দিক দিগন্ত, একদম প্রত্যেকটা দিকের শেষ পর্যন্ত আমরা একটা অপরূপ আভা দেখতে পাচ্ছি। যখন বিদ্যুৎ চমকায় তখন দেখবে একদম শেষ মাথায় হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে তো অনেক ভালো লাগছে। সো এইরকম আভা মানে হচ্ছে আলোর একটা অংশ আমরা দেখতে পাই। তো যখন বৃষ্টি হয় দিক দিগন্তের একদম কর্নারে একদম শেষের দিকের এই আভাগুলো দেখে আমাদের অনেক বেশি ভালো লাগে বা আমাদের অনেক অনেক সুন্দর মনে হয়। এবং এই আলোতে বর্ষণ মুখর, মানে যেদিন অনেক বৃষ্টি হচ্ছে এই দিনগুলোতে অরণ্যর কেয়াসি হোরায়। অরণ্য মানে হচ্ছে তোমার একটা বনকে বলা হয় অরণ্য, এবং সেখানকার কেয়া হচ্ছে একটা ফুল, এবং ফুলটা কেঁপে কেঁপে উঠে, মানে মনে হয় শিহরায়, মানে হচ্ছে আমাদের অনেক সময় আমরা শিহরিত হয়ে উঠি না ভয়ে, শিহরিত হয়ে ওঠা মানে হচ্ছে কেঁপে ওঠা। সো লেখক এটাই বোঝানোর চেষ্টা করছে যে যখন দূর আকাশে দিক দিগন্তে অনেক অনেক বেশি বিদ্যুৎ চমকাতে থাকে, এই বিদ্যুৎটা যত বেশি চমকাতে থাকে তত বেশি আমাদের মনে হয় যে বনের যে ফুলগুলো মনে হয় যেন শিহরিত হয়ে উঠছে বা খুশিতে উৎফুল্লিত হয়ে উঠছে, বা বিদ্যুৎ চমকায় যখন আলো ফুটছে তার উপরে তখন মনে হচ্ছে যেন ফুলগুলো কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ, মানে বিদ্যুৎ চমকায় যখন দেখবা আলোটা যখন পড়ে সাদা, হঠাৎ করে আলো জ্বলে ওঠে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এই আলোটা মনে হয় যেন ফুলের উপরে পড়লে মনে হচ্ছে ফুলটা শিহরিত হয়ে উঠছে। এটা তো লেখক হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছে না, বাট লেখক বলছে যে বন জঙ্গলের বিভিন্ন ফুলগুলো এই বিদ্যুৎ চমকানোর আলোতে মনে হয় যেন শিহরিত হয়ে ওঠে। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। যে ধান ক্ষেতগুলোতে তোমার রোদ্দুর পড়ছে অনেক দিন ধরে, তোমার হয়তো তোমার কোনো বৃষ্টি হচ্ছে না, রৌদ্র একদম পুড়ে গেছে, যেই ধান ক্ষেতগুলো আছে এই ধান ক্ষেতগুলো যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। এই প্রাণ ফিরে পাওয়াকে আমরা বলছি যে ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়, ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়, ঠিক আছে। সেটা দগ্ধ হবে, রৌদ্র দগ্ধ, ঠিক আছে। রৌদ্র দগ্ধ ধান ক্ষেত, যে ধান ক্ষেতগুলো আলোতে পুড়ে যাচ্ছে, রৌদ্রে পুড়ে যাচ্ছে, ওই ধান ক্ষেত আজকে বৃষ্টির স্পর্শ পেতে চায়। কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির স্পর্শ পেতে চায়। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা বহু নির্বাচনী পেলাম যে বৃষ্টির স্পর্শ কে পেতে চায়? রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায়। এটাকে আমরা এমসিকিউ হিসেবে দাগিয়ে নিতে পারি, ঠিক আছে। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। আস্তে আস্তে যখন বৃষ্টি হয় আমরা ওই অঞ্চলগুলোতে একটা পানির বন্যা বয়ে যেতে দেখি, মানে এখানে আমরা পানির প্রাপ্তিকে দেখতে পাই, বা পানির যে প্রবণতাটা, পানি অনেক বেশি পড়ে যায় বা পানি আসে, এইটাকে আমরা বলছি নদীর ফাটলগুলোতে আস্তে আস্তে পানি দিয়ে পূর্ণ হয়ে যায়, জোয়ার চলে আসে বা প্রাণের জোয়ার চলে আসে। এখানে মূলত বৃষ্টির ফলে নদীর কানাগুলো যে ভরে যাওয়া, সেই ভরে যাওয়াটাকে খুব স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আমরা এখানে কিন্তু
আপাত দৃষ্টিতে প্রথম 1 2 3 4 5 6 7 8 এই 8টা লাইন দ্বারা বুঝলাম বৃষ্টি কেন প্রতীক্ষিত এবং বৃষ্টি যখন হয় তখন পরিবেশটা দেখতে কেমন হয়, লেখক ওই পরিবেশটাকে বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন রূপ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী লাইনগুলোতে। পরবর্তী লাইন যদি একটু আমরা দেখি, পরবর্তী লাইনগুলো যদি আমরা একটু দেখি, এই যে লাইনগুলো, এই লাইনগুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখতে পাই। প্রথমত যেমন এই লাইনে দেখো আছে একটা জিনিসটা আমরা পড়লাম যে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জ্বর। যখন বৃষ্টি হয় তখন নদীর ফাটলে পানি জমে যায়। এই বৃষ্টি হওয়ার সময় আরও কিছু ঘটনা ঘটে। রুগ্ন বৃদ্ধ ভিখারির, রুগ্নটাকে কেন দাগালাম এটা আমি পরে বলছি, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। এই যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটার সুরটা পুরো আসমান, পুরো আকাশ, জমিন সবাই শুনতে পায়। বৃষ্টি যখন হয় তখন কিন্তু বৃষ্টির একটা শব্দ আসে। এখন এখানে এই যে বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন মানে কি, একজন বৃদ্ধ মানুষ, মনে করো যে হয়তো বৃদ্ধ ভিখারি বলছে মানে হচ্ছে যে যার হয়তো রগটা, যার শরীরটা হয়তো অত বেশি মোটা না, হ্যাঁ, সে হয়তো শুকনা, হ্যাঁ, বা স্বাস্থ্যবান সে হয়তো না, সে হয়তো মানে হয়তো একটু চিকন চাকন, হ্যাঁ, বা তার হাতটায় হয়তো রগগুলো অনেক স্পষ্ট। তুমি যদি দেখো যে মানুষেরা অনেক বেশি এক্সপোজ থাকে, বাইরে বাইরে থাকতে হয়, যাদেরকে অনেক কাজ করতে হয়, অনেক খাটতে হয় এবং শরীরে হয়তো অত বেশি তারা হয়তো স্বাস্থ্যবানও না, ওই মানুষগুলো দেখবে কি হাতের রগগুলো খুব স্পষ্ট দেখা যায়। হাতের রগ দেখছো? যেন আমিও অনেক একটু শুকনো শাকনা মানুষ, আমারও হাতে যে রগগুলো দেখা যায়, তোমাদের অনেকেরই হয়তো হাতের রগগুলো অনেক স্পষ্ট থাকে। সো এখানে বলছে যে আমরা তো তাও ভালো আছি, হ্যাঁ, এর থেকে যে রুগ্ন রোগা পাতলা যে ভিখারিটা, সেই ভিখারিটার হাতের দিকে যদি তুমি তাকাও তার রগগুলো অনেক তাজা, হ্যাঁ, রগগুলো এরকম 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 আলাদা আলাদা হয়ে গেছে, এরকম থাকে, হ্যাঁ, এরকম এরকম দেখা যায়, এরকম এরকম দেখা যায়, এরকম রগ এরকম এরকম, হ্যাঁ, হাতে কিন্তু এরকম রগ আমরা দেখতে পাই। সো এই রগটার মতো দেখতে আসমানে যখন বিদ্যুৎ চমকায় আমরা কি এরকম দাগ দেখতে পাই না, এরকম এরকম ফেটে ফেটে মনে হয় যে আসমানটায় ফাটল ধরেছে, দেখি কি না? বিদ্যুৎ যখন চমকায় খেয়াল করছো, এরকম 3 কোণা 4 কোণা গাছের মতো করে বিদ্যুৎ চমকায়। সো ওইটাকে লেখক মূলত একটা রগ ওঠা হাতের সাথে তুলনা করছে, যে আমাদের রগ ওঠা যে হাতগুলো, যে হাতগুলোতে রগটা স্পষ্ট দেখা যায়, ওই হাতের মতো এটাকে চিহ্নিত করা হয়েছে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে রুগ্ন ভিখারির রগ ওঠা হাত। তোমাদের এই লাইন থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ আসতে দেখি। এমসিকিউ না, এই লাইন থেকে সিকিউ এর খ নাম্বার আসতে পারে। এটা আমরা বিভিন্ন স্কুলের পরীক্ষায় আমরা আসতে দেখেছি। এটা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা অনেক, শতভাগ। আমি তোমাদেরকে যদি বলি এই অধ্যায় থেকে যদি একটু প্রশ্ন আসে, তার মধ্যে এটা একটা প্রশ্ন, যে প্রশ্নটাকে তোমরা অ্যাভয়েড করতে পারবা না। যদি অ্যাভয়েড করো তোমরা বিপদে পড়ে যাবে, অ্যাভয়েড করা যাবে না। সো রুগ্ন ভিখারির রগ ওঠা হাতের মতন, এটার অর্থ কী? রুগ্ন ভিখারির সাউন্ডটা আমার মনে হয় ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ, এটা একটু মাঝে মাঝে যদি চেক দেওয়া হয়। সো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। রুগ্ন ভিখারির রগ ওঠা হাতের মতন। রুগ্ন ভিখারির রগ ওঠা হাতের মতন বলতে কী বোঝানো হয়েছে, এটা তোমাদের প্রশ্ন খ নাম্বারে দিতে পারে। তখন তোমাদেরকে লিখতে হবে যে বৃষ্টি সম্পর্কে একটু আলোচনা করবা, যে বৃষ্টি হলে কিভাবে কাজল ছায়ায় আমাদের মেঘগুলো ঢেকে যায়, কিভাবে হচ্ছে মানুষজন অনেক বেশি দেখতে পায় যে বন অরণ্যে ফুলগুলো কেঁপে কেঁপে উঠছে। ওই মুহূর্তে আকাশটাকে দেখতে বিদ্যুৎ চমকানোর সময় মনে হয় যেন ফাটল ধরেছে। এইটাকে আমরা বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে তুলনা করেছি এবং আসমানটাকেও আমরা একই রকমের রুক্ষ বলছি। এবং এই রুক্ষ আসমানটা, যে আসমানটায় বিদ্যুৎ চমকাচ্ছে এবং রগ ওঠা হাতের মতো দেখা যাচ্ছে, ওই আসমানটায় আমরা একটা বর্ষণের সুর, বৃষ্টির বর্ষণের সুর কি শুনতে দেখতে পাই। মানে এটা লেখক, এটা তো বাস্তবে মনে হয় না, এটা তো কেউ বলতে পারে না যে আকাশ হচ্ছে বৃষ্টির শব্দ শুনতেছে। এটা পুরোটা রূপক, একটা চিন্তা থেকে লেখক এখানে বলছে যে বৃষ্টিটা হয়, ওই বৃষ্টিটা এমন একটা ভাব যেন আকাশটা, যে আকাশটা দেখতে বৃদ্ধ ভিখারির হাতের মতো, ওই আকাশটা সুন্দর করে মনে হচ্ছে বৃষ্টির শব্দটা শুনতে থাকে। আমি কিন্তু বিস্তারিতভাবে কেন বলছি, যাতে পরীক্ষায় যদি তোমাকে একটা লাইন দিয়ে বলে ব্যাখ্যা করো, তুমি যেন ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। তৃষিত বনের সাথে, যে বনটা তৃষ্ণার্ত, বনে কিন্তু তোমার বৃষ্টির প্রয়োজন আছে। যেখানে যত বেশি বৃষ্টি হয় ওই এলাকায় তোমার গাছগুলো তত বেশি বেঁচে থাকতে পারে, ঠিক আছে? যদি আমাদের এই এলাকাগুলোতে বৃষ্টি না হয়, বৃষ্টি না হলেও কিন্তু গাছপালাগুলো বেঁচে থাকতে পারে না।
ঠিক আছে, ওরা কিন্তু বেঁচে থাকতে পারে না। সেই জন্য বনের একটা আলাদা তৃষ্ণা থাকে, বনের একটা আলাদা তৃষ্ণা থাকে, বন জঙ্গলের। সেই তৃষ্ণাটা আমরা এই জায়গাটাতে মেনশন করতে দেখলাম যে বন যেমন তৃষ্ণার্ত, তেমন আমাদের মানুষেরও মনটা অনেক বেশি তৃষ্ণাতপ্ত হয়ে ওঠে, এবং আমরা এই তৃষ্ণাকে পূরণ করি আমাদের এই বৃষ্টিকে দিয়ে। আমাদের এই মনটা, যে মনটা যখন বৃষ্টি হয় ওই মনটা তখন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ। আমাদের এই মনটা তখন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ। মানে বৃষ্টি যখন হয় তখন তোমাদের মনটা কীরকম চিন্তা করে? তোমাদের মনটা দেখবা কি, এখানে একটা জিনিস খুব সুন্দর করেই বলা আছে যে আমাদের মনে না, আমরা বলি না যে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আমরা বলি না, একটা গান আছে না? সো এরকম আমাদের মনে হয় যে বৃষ্টি ভেজা দিনগুলোতে আমাদের অনেক দূরে চলে যেতে ইচ্ছা করে, কারণ হঠাৎ করে অনেক দিন পর বৃষ্টি হয়েছে। সো এই বৃষ্টিটা আমাদের অনেক ভালো লাগে। তোমাদের মধ্যে অনেকেই তোমরা বৃষ্টির তখন গোসল করো। সো এইটাই লেখক বলছে যে বনটায় বৃষ্টি হচ্ছে, সেই বনটা যেমন তৃষিত মনকে তপ্ত করে, তেমনি আমরাও আমাদের তৃষ্ণাটাকে বা ভালো লাগার বিষয়টাকে আমরা অনেক বেশি অনুভব করি এবং এটাকে বলে না এমব্রেস করি। হ্যাঁ, মানে এটাকে অনেক বেশি ভালো করে অ্যাকসেপ্ট করি, যে অ্যাকসেপ্ট করাটা আমরা আমাদের এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা দেখলাম, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। সো বলছে যে এই মনটা বহু দূর যেতে চায় এবং মনে হয় যে বহু পথ সে পাড়ি দিবে, এবং প্রান্তর বন্ধুর মানে হচ্ছে যেটা চলাচল করাটা যেটা সমান না। হ্যাঁ, বন্ধুর পথ মানে যেটা, মানে এখানে অসমান বুঝায় না, এখানে বুঝাইছে যেই পথটা পাড়ি দেওয়াটা কঠিন, যেটা কঠিন একটা পথ, অনেক শক্ত একটা পথ, এটাকে বুঝাইছে। এই বন্ধুর মানে কিন্তু হয়েছে ফ্রেন্ডের না, বাংলা করো না যে ফ্রেন্ড মানে বন্ধু, এবং ফ্রেন্ড এর মানে বন্ধুর, এটা আমার বন্ধুর গাড়ি না, এটা না। এই বন্ধুর মানে হচ্ছে বন্ধুর পথ, মানে যে পথটা অনেক কঠিন, যে পথটা সহজে পাড়ি দেওয়া যায় না, যেই পথটা সমতল না, হ্যাঁ, বা সমান না, এইটাকে বোঝানো হয়েছে। এবং তারা লেখক বলছে যে যেই পথটা অনেক কঠিন এবং ওই পথটাও পাড়ি দেওয়ার সক্ষমতা বা ওই পথটা পাড়ি দেওয়ারও একটা আলাদা তৃপ্তি আমার মধ্যে কাজ করে, যেটা আমরা এই 2 লাইনে দেখেছি। ঠিক আছে, এই লাইন থেকে প্রশ্ন করে খ নাম্বারে, বলে যে আমাদের যে মন পাড়ি দিয়ে যেতে চায় বহুদূর বহু পথ বন্ধুর, এই লাইনটা ব্যাখ্যা করতে হবে। তখন তোমাকে নিজের ভাষায়, লাইনটার ব্যাখ্যাটা কিন্তু খুব বেশি কবিতায় দেওয়া নাই, তোমাকে নিজের মতো করে লিখতে হবে যে আমাদের মনটা কিভাবে চিন্তা করে। আচ্ছা, সো প্রান্তর বন্ধুর পথগুলো আমাকে যেতে ইচ্ছা করে, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জনে, যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে বিস্তৃত মানে হচ্ছে যেটা স্মৃতিতে নাই, যে স্মৃতিগুলো আমাদের মনে থাকে না, হ্যাঁ, মানে যে স্মৃতিগুলো আমরা সহজে স্মরণ করি না। সো এই লাইনটাতে আমরা যেটা বুঝতে পারছি যে বিস্তৃত দিন মানে অনেকগুলো দিন আছে, যে দিনগুলোকে আমরা সচরাচর হয়তো মনে করি না, আমাদের স্মৃতিতে যেটা নাই, এই দিনগুলো আমাদের ওই বৃষ্টির সময় কিন্তু আস্তে আস্তে মনে পড়ে। মানে আমরা যখন, মানে এই পুরো 4টা লাইন দ্বারা যেটা বোঝানো হয়েছে, আমাদের স্মৃতিতে কিছু দিন বা কিছু মেমোরি আছে যেগুলো নিঃসঙ্গ, যেগুলো আমাদের সহজে মনে পড়ে না, একাকী, নির্জনে, নিরিবিলিতে আছে, যেটা আমরা সহজে মনে করি না। কিন্তু বৃষ্টি যখন হয় আমাদের ওই বিস্তৃত দিনগুলোর কাছে আমাদের ফিরে যেতে ইচ্ছা করে, আমাদের ওই পুরাতন দিনগুলো আমরা আস্তে আস্তে মনে করা শুরু করি। মানে বৃষ্টি হলে তোমার পুরনো দিনের কথা মনে পড়ে না? যেমন আমার যখন এখনও পর্যন্ত বৃষ্টি হয়, এখনও যদি খুব ঝড়ো বৃষ্টি হয়, আমার মনে হয় আমার ছোটোবেলার কথা মনে পড়ে, যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে আমরা বের হইতাম, আমার একটা সাইকেল ছিল, সাইকেলে করে আমরা চলে যেতাম বাইরের পথে। আমরা সাইকেলে গিয়ে অনেক, আমাদের বাসার পাশে, আমি তো শহরেই বড় হয়েছি, কিন্তু শহরে বড় হলেও কিছু কিছু বাড়ির সামনে আম গাছ ছিল, ওই আম গাছগুলোর নিচে আমি চলে যেতাম। এগুলো কিন্তু স্মৃতি, এগুলো আমি তোমাদের যখন ক্লাস নিচ্ছি বা অফিস করছি, আমি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, তখন আমার মনে পড়ে না, ওই স্মৃতিগুলো আমার সামনে আসে না, ওগুলো বিস্মৃতি, মানে বিস্তৃত দিন, যে দিনগুলো চাপা পড়ে আছে আমার শরীরের, আমার অন্তরের কোথাও একটা। কিন্তু ওটা আমার মনে পড়ে কখন জানো? যখন অনেক ঝড়ো বৃষ্টি আসে, বৃষ্টির দিনগুলোতে কখনো আমি অনেক বিষণ্ণ মনের আমার হয়ে যায় যে আহারে সেই জীবনকে আমি আর ফিরে পাবো কিনা। আমি কিন্তু এই ভাবার্থটা আমার নিজের উদাহরণটা দিয়ে তোমাদের বুঝালাম, যাতে করে তোমরাও রিলেট করে লিখতে পারো। বাংলাতে তুমি যত রিলেট করে অনুধাবন করে লিখতে পারবে, তোমার মার্কস পাওয়ার চান্স কিন্তু তত বেশি বেড়ে যাবে। সো আমরা এখানে দেখলাম যে যত বিস্তৃত দিনগুলো আছে, যে দিনগুলো আমরা সহজে মনে করি না, যে দিনগুলো আমাদের সহজে সামনে আসে না, ওই দিনগুলোকে আমরা রিভিজিট করি। ইংলিশে যদি আমি তোমাদেরকে বলি ভিজিট করি, রিভিজিট করতে থাকি, মানে ওই দিনগুলোকে আমরা আবার বেশি অনুধাবন করতে থাকি। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর, এবং ওই স্মৃতিগুলোতে বর্ষাকালের যে মেঘটা, ওই মেঘটা বিষণ্ণ একটা আবহাওয়া তৈরি করে। এখানে মেদুর মানে হচ্ছে একটা পরিবেশকে বোঝাচ্ছে, যে পরিবেশটা অন্ধকারচ্ছন্ন, মেঘের কারণে একটু অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। এই লাইনটা থেকে প্রশ্ন আসে বাই দ্য ওয়ে প্রশ্ন আসে কিন্তু, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর,
একটা বিষণ্ণ মেদুর বা একটা বিষণ্ণ পরিবেশ, এখান থেকে কিন্তু আসছে যে বর্ষা আমাদের মনকে কেমন করে, মন খারাপ করে, বা এটাকে একটা বিরহকে মনে করিয়ে দেয় অথবা খারাপ লাগাকে মনে করিয়ে দেয়। সো এই যে বিষণ্ণ মেদুর চিন্তাটা সরি, সো এই বিষণ্ণ মেদুর চেহারাটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, সো আমরা এখানে দেখলাম যে কিভাবে বর্ষা আমাদের মনের স্মৃতিগুলোকে আস্তে আস্তে জাগিয়ে তুলে, এবং শুধুমাত্র মনের স্মৃতিকে জাগিয়ে তুলে না, বরঞ্চ এটা আমাদের বিষণ্ণ যে স্মৃতিগুলো আছে স্মৃতিগুলোকে কিন্তু আস্তে আস্তে মনে করিয়ে দেয়। আমরা এই মনে করানোর স্মৃতিগুলোকে আস্তে আস্তে এখানে দেখতে পাই। সো আমাদের কবিতার বেসিকটা আমাদের পড়া শেষ। আমাদের এই কবিতার এই শব্দ এবং এই ভাবার্থগুলো যদি তোমার জানা থাকে, তুমি ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষায় খ নম্বরের প্রশ্ন ভালো করতে পারবে, এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে, এমসিকিউগুলো তুমি উত্তর করতে পারবে। আচ্ছা, সো এবার আমরা আস্তে আস্তে একটু পরবর্তী দিকে যাওয়া শুরু করি। আমরা এবার একটু কবিতার পুরো ভাবার্থটা যদি আমি একটু দেখি। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘের দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়, বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার, দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়, রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়, নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গে নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। কবিতাটা পুরাটাই আমাদের বর্ষার একটা সৌন্দর্যকে তুলে ধরেছে। এবার আমরা ফররুক আহমদ সম্পর্কে জানবো। কবি পরিচিতি থেকে কি প্রশ্ন আসে? ইয়েস, কবি পরিচিতি থেকে আমরা প্রশ্ন আসতে দেখি। আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু দেখে নিই। ফররুক আহমেদ, তার জন্মসালটা আমাদের প্রয়োজন আছে কিনা। প্রথমত ফররুক আহমেদের জন্মসাল থেকে প্রশ্ন সচরাচর আসে না, জন্মসাল থেকে আমরা এখানে প্রশ্ন পাবো না। তবে যেখান থেকে মানে প্রশ্ন পাওয়ার চান্সেসটা কম, পাবা না বলে ভুল হবে, কারণ বোর্ড প্রশ্নে কখন কিভাবে কি দিয়ে দেয় এটা আমরা জানি না। বাট আমরা কিন্তু এখানে আপাতত সচরাচর ফররুক আহমেদের জন্ম মৃত্যু থেকে প্রশ্ন আসতে দেখা যায় না। আচ্ছা, মাগুরা জেলার মাজাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ফররুক আহমদ কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। এই রিপন কলেজ নামটা কিন্তু আমরা অনেকবার পেয়েছি, কলকাতার রিপন কলেজ। সুতরাং এই নামটার সাথে ফররুক আহমেদের একটা সম্পর্ক আছে, এটা তোমরা একটু মনে রাখতে হবে। তিনি স্কটিশ চার্চ কলেজে দর্শন অনার্স করেছেন, এটা প্রয়োজন নাই, এখান থেকে প্রশ্ন সচরাচর আসে না। তারপর হচ্ছে তিনি পরীক্ষা না দিয়ে কর্মজীবনে প্রবেশ করছেন। তিনি কর্মজীবনের নানা পদে তিনি নিয়োজিত ছিলেন। 1947 থেকে 72 সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। এই তথ্যটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঢাকা বেতারে তিনি স্টাফ রাইটার হিসেবে ছিলেন। এটা কারণটা কি? কারণটা 1947 থেকে 72 আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের সাথে এটা রিলেভেন্ট। সুতরাং আমরা এই ভদ্রলোকের যে ঢাকা বেতারে তিনি কাজ করেছেন, এই ভদ্রলোকের এই তথ্যগুলো আমরা একটু পরে প্রশ্ন যখন সলভ করবো, তোমাদের কিন্তু শুধু বেসিক পড়াচ্ছি না, আমাদের টাইটেলটা কি, বোর্ডের এমসিকিউ এবং সিকিউ সলভ করবো। সো বোর্ডে আসার মতো এমসিকিউ এবং সিকিউগুলো কিন্তু আমি একটু পরে দেখাই দিব। বাট আপাতত কবির পরিচিতিটা একটু দেখো, লেখক পরিচিতিটা দেখো। সো তিনি ইসলামে আদর্শ ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই যে উল্লেখযোগ্য গ্রন্থ, তোমরা সকল কবির উল্লেখযোগ্য গ্রন্থগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবা। গ্রন্থগুলো কিন্তু সব থেকে বেশি তোমার পরীক্ষার জন্য আসতে পারে কবি পরিচিতি থেকে। কবি পরিচিতিতে তার মামার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, এগুলোর থেকে তার লেখা কাব্যগ্রন্থ কোনটা অথবা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে, এগুলো বেশি বেশি পড়বা। সবসময় দাগিয়ে দাগিয়ে পড়বা, লিখে লিখে পড়বা, তাহলে কাজে বেশি দিবে। তার উল্লেখযোগ্য গ্রন্থ সাত সাগরের মাছি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা, হাতেম তাই, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর, এগুলো থেকে প্রশ্ন আসে। যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে সাত সাগরের মাছি, সিরাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, তারপর হচ্ছে তোমার হাতেম তাই, হ্যাঁ, এই লেখাগুলো থেকে বেশি বেশি আসে। হরফের ছড়া, এই প্রশ্নগুলো, এই অংশগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এমসিকিউতে আসতে দেখা যায়। কীভাবে প্রশ্নটা জানো? নিচের কোনটি ফররুক আহমদের লেখা, চিহ্নিত করো, চিহ্নিত করতে হয়। এখান থেকে এটা, এবং সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এটা থেকে প্রশ্ন কি আসে? আমি কিন্তু স্কুলের পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসতে দেখি নাই। বাট তারপরেও তোমরা এটা মনে রাখবা যে ফররুক আহমদ তিনি, যেহেতু আমাদের কয়েকটা কবিতাই পড়তে হচ্ছে, সবগুলো কবিতারই কোন কোন লেখক পুরস্কার কোনটা কোনটা পেয়েছেন, বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার, এটা তোমাদের মনে রাখতে হবে।
কিংবা তোমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে তার গীতাঞ্জলির ডেটটা যেমন মনে রাখতে হয়, তেমনই তোমাদের এই বাংলা একাডেমি পুরস্কারের ডেটটা তোমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। আবার তিনি মরণোত্তর 21 পদকও পাইছে, সো তার ডেটগুলো তোমাকে অবশ্যই, ডেটগুলো না, তার পুরস্কারগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। সুতরাং ফররুক আহমেদের পুরস্কারগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি? বুঝাতে পেরেছি সবাইকে? সো আমাদের এখানে কিন্তু আমরা ফররুক আহমেদের কবিতা থেকে, মানে তার জীবনী থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখি। মৃত্যুটা লাগে না, বাট আমরা কয়েকটা কবিতা মার্ক করে, কয়েকটা গ্রন্থ মার্ক করে দিলাম। গ্রন্থগুলো পড়বে অবশ্যই, লিখবে খাতায়, এবং শেষে হচ্ছে তার পদকগুলো, এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এইবারে আমরা শুরু করে দিচ্ছি আমাদের বোর্ড প্রশ্ন সলভ। শুরু করছি একটা সিকিউ দিয়ে। সো এটা বোর্ডের প্রশ্ন না, বাট এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু যে নতুন সিলেবাস, সেই সিলেবাসে আমরা এটাকে বোর্ড প্রশ্নে আসতে দেখতে পারি। সো আমরা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এবং বোর্ডের প্রশ্ন সলভ করতেছে আমাদেরকে, ঠিক আছে? আমরা কিন্তু পরবর্তী প্রশ্ন সরাসরি বোর্ডের নাম সহ তোমাদেরকে আমি বলে দিব। সো এখানে একটু দেখো যে আমরা এবার কিছু সিকিউ সলভ করব। যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কোন হাওয়ায় বৃষ্টি এলো। প্রথম প্রশ্নটাই একদম আমাদের একদম সাজেশনের সাথে মিলে গেছে। কোন হাওয়ায় বৃষ্টি এলো, এটা কোন হাওয়া ছিল? পূবের হাওয়ার সাথে বৃষ্টি এসেছিল, আমাদের কিন্তু মনে আছে। বৃষ্টি কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন? ভাইয়া এটা মনে করো 100% একদম বোর্ড প্রশ্ন আসবেই, আমার ধারণা 100% বোর্ডে আসার সম্ভাবনা আছে। নতুন বোর্ডে তোমরা যারা পরীক্ষা দিবা বিভিন্ন বছরে, যে কোনো সালে তোমরা পরীক্ষা দিতে পারো, এই সালে মনে রাখবা এই কবিতার এই লাইনটা থেকে প্রশ্ন আসা ফরজ। মানে আমার একদম ধারণা যে এটা মিস দিবে না ওরা, কারণ এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড এবং একদম কবিতার মানে মূল ভাবার্থের সাথে এটা মিল আছে। একদম মূল ভাবার্থ কোনটা? যে বৃষ্টিকে বহুল প্রতীক্ষিত বলে চিহ্নিত করা হয়েছে। এই প্রতীক্ষার সাথে আমাদের এই লাইনটার একটা চূড়ান্ত রকমের মিল আমরা দেখতে পাই। সুতরাং এটা তোমাদের পড়তে হবে। এটাকে আমি একদম 3 স্টার দিয়ে দিতে পারি বা 5 স্টারই দিয়ে দিতে পারি, 100% তো লিখে দিছি অলরেডি, ঠিক আছে? এটা বাদ দেওয়া যাবে না, এই পার্টটা একদমই বাদ দেওয়া যাবে না। এই প্রশ্নটা বারবার লাগলে তুমি লিখে প্র্যাকটিস করবা। গ নাম্বার দেখো, উদ্দীপকে একটা কবিতাংশ দিয়েছে। এই কবিতাংশের সাথে বৃষ্টি কবিতার কোন দিকটি মনে করিয়ে দেয় ব্যাখ্যা করো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে কিছুতে কেন যে মনে লাগে না। সে এই কবিতার লাইন থেকে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখি যে এটার সাথে কিন্তু বৃষ্টি কবিতার একটা মিল আছে, ঠিক আছে? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই বাদল দিনের এটা কিন্তু আমাদের একটা গানের লাইন। এটা আমরা লাইনটা শুনেছি না? সো এটা কিন্তু আমরা বিভিন্ন সময় লিখতে দেখি। এই অংশের সাথে মিল দেখাতে হবে। ঘ নাম্বার হচ্ছে বর্ষণ মুখর দিনের যে চিত্র বৃষ্টি কবিতায় প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণটা উদ্দীপক কবিতাংশে নেই। তার মানে একটা হচ্ছে মিল দেখাইতে হবে, আর 2 নাম্বারটা হচ্ছে বলতে হবে যে এটা মিল আছে কিন্তু পুরাটা কবিতাকে রিপ্রেজেন্ট করতে পারে নাই। সেইভাবে তোমাকে আগাইতে হবে। বুঝাতে পারছি? তো চলো আমরা একটু প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নিই। প্রথমটা ছিল হচ্ছে পূবের হাওয়ায় বৃষ্টি এসেছিল। আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। পূবের হাওয়ায় বৃষ্টি এলো। কোন হাওয়াতে বৃষ্টি এলো? পূবের হাওয়াতে বৃষ্টি আসতে দেখা গেছে। 2 নাম্বার, বৃষ্টি কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত কেন বলা হয়েছে? এই উত্তরটা একটু দেখে নেই। বৃষ্টির অভাবে একটা হচ্ছে মানববন আর একটা হচ্ছে প্রকৃতি। এই উত্তরগুলো 2টা ভাবে দিবা। বৃষ্টির সাথে কিন্তু এখানে প্রথম 1 নাম্বার স্টেক হোল্ডার হচ্ছে মানববন আর 2 নাম্বার স্টেক হোল্ডার হচ্ছে প্রকৃতি। এই 2টাকে নিয়ে লিখবা, ঠিক আছে? বলতেছে যে বৃষ্টির অভাবে মানবমন এটা যেমন তৃষ্ণার্ত হয়ে যায় এবং প্রকৃতি থেকে একটা প্রাণ চাঞ্চল্য হারিয়ে যায়। এই জন্য বৃষ্টি কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে। গ্রীষ্মকালের প্রখর তাপে মাঠ ঘাট এটা হচ্ছে তুমি রাস্তা, ঠিক আছে? মাঠঘাট রাস্তা তুমি বলতে পারো, পথ, সব কিছু প্রাণহীন হয়ে পড়ে। প্রচণ্ড গরমে মানুষের জীবনও অনেক বেশি কঠিন হয়ে পড়ে এবং প্রত্যেকটা জায়গায় মানুষ ব্যাকুল হয়ে পড়ে এক পশলা বৃষ্টির জন্য। সেই বৃষ্টিটা এখানে আমরা সুন্দর করে দেখতে পাই। সো আমরা এই স্লাইডের পরবর্তী অংশটা একটু দেখব যে বৃষ্টির কোন দিকটি মনে করিয়ে দেয়। এটা কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে লিখতে পারি যে বৃষ্টির প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয় দিকটা কিন্তু এখানে সুন্দর করে দেখানো হয়েছে। এবং ঘ নাম্বার, বর্ষণমুখের দিনের যে চিত্র বৃষ্টি কবিতায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ফুটে উঠে নাই। হ্যাঁ, আমরা এখানে সম্পূর্ণ ফুটে উঠতে দেখি না। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র নিজের মন খারাপের কথা বলছে। বাট আমরা যে বৃষ্টি কবিতাটা পড়েছি, এই বৃষ্টি কবিতায় কিন্তু শুধুমাত্র নিজের মন খারাপের কথা লেখক বলে নাই। লেখক এখানে প্রকৃতির বিভিন্ন চিত্রকে তুলে ধরছে, অরণ্যের কেয়া ফুলের কথা বলছে,
আকাশকে কেমন দেখা যায় সেটা ওখানে তুলে ধরছে, ওঠা হাতের মতো। তারপর বৃষ্টি আসলে কোন কোন এলাকায় বৃষ্টি এসেছে, সো বৃষ্টির একটা বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের বৃষ্টি কবিতায় পেয়েছি। বাট উদ্দীপকে আমরা শুধুমাত্র দেখেছি যে ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে আমাদের মনটা কেন জানে কিছুতে কেন যে মন লাগে না, আমাদের মনটা কেন জানে কিছুতে লাগতে চায় না, মনটা অনেক অনেক কি বলবো এটাকে, মন খুব চঞ্চল হয়ে যায়, সেই ভাবটা শুধুমাত্র এখানে দেখাইছে। বাট অনেক কোর ভাব কিন্তু এখানে দেখানো নাই। সো ফার্স্টে কোশ্চেনটায় আমরা কিছু ভাব এখানে দেখতে পেলাম। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। চলো দ্বিতীয় প্রশ্নটা আমরা পারি কিনা দেখো। এই প্রশ্নে একটা প্যাটার্ন আমরা দেখতে পাবো, দুইটা সিকিউতে আমরা কিছু প্যাটার্ন দেখতে পাবো। দেখো কি সিকিউ আসে এখান থেকে। বৃষ্টির ধারা নদী নালা খালবিল পূর্ণ করে, অতিবৃষ্টিতে তারই উপচে পড়া পানিতে যে বন্যা দেখা যায় তা ঘরবাড়ি মানুষ ও পশুর সর্বনাশ ঘটায়। অতিবৃষ্টির পর্বণে হ্যাঁ বা পর্বণে বা কারণে আমরা লিখতে পারি, অতিবৃষ্টির কারণে বর্ষা মানব জীবনে অভিশাপ নিয়ে আসে। সেখানে আমরা বৃষ্টির একটা দ্বিতীয় রূপ দেখতে পাচ্ছি, এই রূপটা কিন্তু আমাদের বৃষ্টি কবিতায় আমরা দেখতে পাই নাই। প্রথমত তৃষাতপ্ত শব্দের অর্থ কি? তৃষাতপ্ত শব্দের অর্থ এটা তোমরা লিখবা রুক্ষ মাঠকে রুগ্ন ভিখারির, এই যে এই লাইনটা বলছিলাম না, রুগ্ন বৃদ্ধ ভিখারির ওঠা হাত, এটা হচ্ছে আরেকটা খ নাম্বারের একদম 100% ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? সো রুগ্ন বৃদ্ধ ভিখারির ওঠা হাতের মতো এটাকে বলা হয়েছে, তার কারণ হচ্ছে ওই যে হাতের চেহারাটা আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, ওই হাতের ওই চিত্রটা তোমরা এখানে চাইলে দেখতে পারো এবং দেখে তোমরা তুলে ধরতে পারো যে এই যে রুগ্ন ভিখারির ওঠা হাত, এটা হচ্ছে আমাদের আসমানের যে বিদ্যুৎ রূপসী আছে, সেই বিদ্যুৎ রূপসীর সাথে তোমরা তুলনা করে এখানে লিখতে পারো। সো চলো আমরা ক এবং খ নাম্বার দেখি। তৃষাতপ্ত শব্দের অর্থ হচ্ছে পিপাসায় কাতর, এবং এখানে কিন্তু দুইটা স্টেক হোল্ডারের কথা আমরা একটু আগে বলছি তোমাদেরকে। একটা স্টেক হোল্ডার হচ্ছে আমরা মানুষ, আমাদের প্রকৃতির যেমন তৃষাতপ্ত মন আছে তেমন আমাদের একটা তৃষাতপ্ত মন আছে, যারা তৃষ্ণায় বা পিপাসায় কাতর হয়ে আছে, এবং আমাদের এই পিপাসাকে পূরণ করার জন্য একরকম বৃষ্টিকে আমরা আসতে দেখি। এটা কিন্তু আমরা ওই অঞ্চলে, যে অঞ্চলে বৃষ্টি হয় না ওই অঞ্চলের মানুষের মধ্যে দেখতে পাই। খ নাম্বার বলছি যে রুক্ষ মাঠকে রুগ্ন ভিখারির ওঠা হাতের সাথে তুলনা করা হয়েছে, কারণ বর্ষণহীনের দিনে মাঠঘাট শুকিয়ে নিষ্প্রাণ একদম মূর্তি আকার ধারণ করে, এবং তাকে দেখতে তখন একজন বৃদ্ধ রক্ত রুক্ষ মানুষের হাতের মতো দেখা যায়। সো এইভাবে উত্তরগুলো তোমরা লিখবা, ঠিক আছে? এইভাবে উত্তরগুলো তোমরা লিখতে পারো। গ নাম্বারটা আমরা লিখবো কোন দিকটির সাথে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য তো আমরা অলরেডি জানি, এখানে বৈসাদৃশ্য হচ্ছে আমাদের মনে করো আমরা এখানে বৃষ্টির খারাপ দিকগুলোর কথা বলছে, অতিবৃষ্টির কারণে অভিশাপের কথা বলছে, বাট আমরা কিন্তু আমাদের বৃষ্টি কবিতায় কোনো অভিশাপ হিসেবে দেখতে পাই না, বরং বৃষ্টিকে প্রতীক্ষিত হিসেবে দেখতে পাই। আবার ঘ নাম্বারে উদ্দীপক ও বৃষ্টি কবিতার মূল চেতনা সম্পূর্ণরূপে ভিন্ন, দেখছো একই রকম। আগেরটা গ এবং ঘ দুইটা প্রায় একই সুরে প্রশ্নের উত্তর দিয়েছে। সো আমরা কিন্তু একটা স্ট্রাকচার বুঝতে পারলাম যে বোর্ড প্রশ্নগুলোতে আমাদের মূলত ওরা যে স্ট্রাকচারটা দেয় সেই স্ট্রাকচারটা মোর অর লেস আমাদের প্রথমটায় একটা জ্ঞানমূলক দিবে, 2 নম্বরে আমাদের ওই ওঠা হাত অথবা বৃষ্টিকে প্রতীক্ষিত হিসেবে দিবে, এবং গ নম্বরে উদ্দীপকের সাথে আইদার উদ্দীপকে তোমাকে একটা ধরো হয় ওরা তোমাকে দিল যে একটা উদ্দীপক, যে উদ্দীপকে বৃষ্টিকে ভালো দেখানো হয়েছে প্রথমটার মতো, অথবা দিবে খারাপ দেখানো হয়েছে। গ নম্বরে বলবে যে মিল অথবা অমিল খুঁজে বের করো। ঘ নম্বরে বলবে এটা কি পুরো মিল, পুরোপুরি এক, সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পেরেছে কি না লিখো। আবার অন্যটা হয়তো ঘ নম্বরে বলতে পারে যে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, ব্যাখ্যা করো। সেইভাবে তোমাকে প্যাটার্নটা ধরে ফেলতে হবে। সো বৃষ্টি কবিতার থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে এটার প্যাটার্নটা কিন্তু আমরা এখন ধরে ফেলতে পেরেছি। ইয়েস, সো স্টুডেন্টরা আছে সবাই ক্লাসটা করছে, তোমাদের জন্য কিন্তু আমাদের এই প্লে লিস্টটা, সো আমাদের এই ক্লাসগুলো এবং স্টুডেন্টদের ভালোর জন্য। সো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। আমরা কিন্তু বলেছি যে আমরা শুধুমাত্র বেসিক পড়বো না, আমরা বেসিকের সাথে ওই টপিকের প্রশ্ন বোর্ডে পরীক্ষার জন্য যেগুলো 100% গুরুত্বপূর্ণ এগুলো আমরা দেখব। 1947-72 সাল পর্যন্ত ফরুক আহমদ কোথায় কর্মরত ছিলেন? সো আমরা এই লাইনটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলেছি, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো আমরা এটা পড়েছি, এত সাল পর্যন্ত ফরুক আহমদ কোথায় কর্মরত ছিলেন? বাংলাদেশ টেলিভিশনে, ঢাকা বেতারে, শিল্পকলা একাডেমিতে, জাতীয় জাদুঘরে।
সো আমরা কিন্তু এই প্রশ্নটা একটু আগেই কবি পরিচিতি থেকে যখন আমরা পড়ছিলাম, লেখক পরিচিতি পড়ানোর সময় কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বলেছি যে লেখকের সবগুলো থেকেই প্রশ্ন ওরা দিতে পারে। হ্যাঁ, এটা ওদের যারা প্রশ্নকর্তা তাদের ইচ্ছা, তারা আসলে গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে প্রশ্ন করে, বাট এই অংশটা থেকে প্রশ্নটা আসার সম্ভাবনাটা বেশি। তার কারণটা হচ্ছে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। আমি কিন্তু বলেছিলাম এখান থেকে প্রশ্ন আসবে, এসে গেছে। এটার উত্তরটা কি হবে? বাংলাদেশ টেলিভিশন, এই উত্তরটা তো হবে না। উত্তরটা হবে তিনি হচ্ছে, তোমাদের সাথে সাথে আমিও কবিতাটা পড়েছি, আমি উত্তর করি। দেখো, এটার উত্তর হচ্ছে ঢাকা বেতারে। আমরা কিন্তু পড়েছি যে ঢাকা বেতারে তিনি 47 থেকে 72 পর্যন্ত কর্মরত ছিলেন। সো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে ঢাকা বেতার, এবং বেতারে তিনি কর্মরত ছিলেন। আচ্ছা, এবং তিনি কিন্তু পড়াশোনা শেষ না করেই কর্মক্ষেত্রে ঢুকেছেন, এটাও আমরা পড়েছিলাম ফরুক আহমেদ সম্পর্কে। বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইয়াস, কার অপরূপ আভা দেখে অরণ্যের কেয়া শিহরায়? অরণ্যের কেয়া শিহরায়, কেহা শিহরায় কি বলছি? বিদ্যুৎ আকাশের, বিদ্যুৎ আকাশের। ঢাকা বেতারে বিদ্যুৎ রূপসী পরীর রুগ্ন, রুগ্ন, এটা বানানটা ভুল আছে, বৃদ্ধ ভিখারির হাত দেখে। হ্যাঁ, বা বৃদ্ধ ভিখারি, সেটা মূলত আমরা জানি যে বিদ্যুৎ রূপসী পরীর হাত দেখে এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, 1947 থেকে 72, একই প্রশ্ন দেখো আবার অনেক বেশি ঘুরে আসতে পারে। তিনি কি হিসেবে ছিলেন? 1972 থেকে 1947 থেকে 72 সালে পর্যন্ত ফরুক আহমেদ বাংলাদেশ বেতারে কোন পদে কর্মরত ছিলেন? মহাপরিচালক, অনুষ্ঠান সম্পাদক, স্টাফ রাইটার, সিনিয়র অপারেটর। পারবে এটা? বলো, এটা কি পারবা? পারার কথা, এটা কিন্তু খুবই সহজ, একদম ডাইরেক্ট তোমার বই থেকে প্রশ্ন দিয়েছে যে তিনি কোন দায়িত্বে ছিলেন, কোন দায়িত্ব হিসেবে তিনি পালন করেছেন 47 থেকে 72-এ। দেখছো তথ্যটা থেকে কয় রকম প্রশ্ন হইতে পারে, সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে স্টাফ রাইটার হিসেবে তিনি ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে বানান যদি দু একটা ভুল পেয়েও থাকো, এটাকে একটু অ্যাভয়েড করো, বাট আমার মনে হয় স্টাফ রাইটার এটা আমরা পারতাম, এটা আমরা অ্যাবসলিউটলি সবারই পারার কথা। ঠিক আছে, অলমোস্ট সবারই এটা পারার কথা। ঠিক আছে, এটা সবারই পারার কথা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোনটি ফরুক আহমদ রচিত গ্রন্থ? সিরাজাম মুনিরা, মহাপৃথিবী, মাটির কান্না, আপন মনের পাঠশালাতে। এটা তো আমাদের পারার কথা, এটা কিন্তু লিমন ভাই মার্ক করে দিছে। আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলছি যে ভাইয়া সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন পাবা না, সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন পাবা না, কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে মার্ক করলাম। সো আমরা পরের এমসিকিউটা এটা একটু দাগানোর চেষ্টা করি, তোমরা একটু বলো। সো তোমরা তোমাদের মতো করে চিন্তা করো, তোমরা খাতায় লিখে উত্তর করতে পারো। সো এটার উত্তর আমরা পড়েছি সিরাজাম মুনিরা, এটা আমরা পড়েছি, এবং তার সাথে অন্যান্য যে লেখাগুলো মার্ক করেছি ওই নামগুলো একদমই বাদ দিবে না। সিরাজাম মুনিরা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা বাদ দেওয়া যাবে না। ফরুক আহমদ রচিত গ্রন্থ সিরাজাম মুনিরা, এটা একদম বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, পরেরটায় চলে যাই। রৌদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়? এগেইন এই উত্তরটাও তোমাদেরকে দাগাতে হবে, একটু দাগানোর চেষ্টা করো বা মনে করার চেষ্টা করো যে এটার উত্তর কী হতে পারে। রৌদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির। এগুলো সবই বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং বোর্ড থেকে প্রশ্ন আসার মতো। তো প্রথমটা হচ্ছে বৃষ্টির স্পর্শ। যে কবিতাটা পড়ে না ও এটা পারবে না, যে কবিতাটা পড়ছে ও এটা পারবে। ঠিক আছে, যে কবিতাটা তোমরা যে কবিতার লাইনগুলো এখন দাগিয়ে দাগিয়ে পড়েছো তারা এখান থেকে পারবা, আর যারা এটা দাগায় দাগায় পড়ো না তারা এটা পারবা না। ঠিক আছে, সো রৌদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায়, এটা কিন্তু আমরা একটু আগেই পড়েছিলাম, কবিতা যখন পড়লাম তখন এটা আমরা পড়েছি হচ্ছে বৃষ্টির স্পর্শ পেতে চেয়েছিল। পরেরটা, নদীর ফাটলে প্রাণের জোয়ার আনে কোনটি? নদীর ফাটলে প্রাণের জোয়ার আনে কোনটি? পরি, বন্যা, পুবের হাওয়া, তৃষিত বন। এটাও খুব সিম্পল, এটা যদি কবিতাটা তোমরা নাও পড়ে থাকো সেক্ষেত্রেও তোমরা এটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা তোমরা অ্যান্সার করতে পারবা, এবং সো এটা তোমরা অ্যান্সার করতে পারবা। সো এটার অ্যান্সারটা হচ্ছে বন্যা, তাই না? আমরা কিন্তু বন্যা পড়েছি, বৃষ্টির ফলে বন্যার কথা আমরা পড়েছিলাম। সো বন্যা হচ্ছে প্রাণের জোয়ার আনে কোনটি? নদীর ফাটলে। মানে বৃষ্টির ফলে যে তোমার পানি অনেক বেশি বেড়ে গিয়ে যে তোমার একটা জোয়ার তৈরি হয় বা কোনা কোনা যে ভরে যায়, সে ভরে যাওয়াটাকে এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, বৃষ্টি কবিতায় রুগ্ন ভিখারির রগ ওঠা হাতের সাথে কোনটিকে তুলনা করা হয়েছে? এই প্রশ্নটা একদম একদম মুখস্থ করে ফেলতে হবে,
এটা কোনো উপায় নাই, একদম মুখস্থ করে ফেলতে হবে। এই রুগ্ন ভিখারির র গোটা হাত, ভাই এই লাইনটা তুমি ট্রাস্ট মি, তুমি এটা সৃজনশীলও পাবা, যদি প্রশ্ন আসেই আসে এমসিকিউতে পাবা। তুলনা করা হয়েছে নদীর ঢেউকে, মাঠ, রুক্ষ মাঠকে, ধান ক্ষেতকে, তৃষিত বনকে। সেটা হচ্ছে রুক্ষ মাঠকে। হ্যাঁ, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই রুক্ষ মাঠকে। দেখো কারেক্ট অ্যান্সারটা ঠিক করে দেওয়া আছে, রুক্ষ মাঠকে এটাকে এরকম বলা হয়েছে। ওকে, 8 নম্বরে চলে যাই। বৃষ্টি কবিতায় পদ্মা মেঘনার দুপাশে কিসের কথা বলা হয়েছে? আবাদি গ্রামের কথা, কাশফুলের কথা, বিস্তীর্ণ চরের কথা, ধান ক্ষেতের কথা। কি হবে বলো তো? বৃষ্টি কবিতায় পদ্মা মেঘনার দুপাশে কিসের কথা বলা হয়েছে? চিন্তা করো, তোমরা একটু চিন্তা করো, উত্তরটা চিন্তা করো। তোমরা উত্তরটা চিন্তা করবে, চিন্তা করার পরে আমি তোমাদেরকে উত্তরটা দিব। ঠিক আছে, উত্তরটা তোমাদেরকে বলতে হবে। সো এখানে কিন্তু পদ্মা মেঘনার, আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কোন কোন নদীর উল্লেখ আছে, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। সো এখানে হচ্ছে আমরা আবাদি গ্রামের কথা শুনেছি, যে জমিতে চাষ করা যায় এরকম জমির পরিমাণ ওখানে অনেক বেশি, সুতরাং এখানে আবাদি গ্রামের কথা, এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর বলে আমরা চিহ্নিত করতে পারি। তো এটার উত্তর হচ্ছে আবাদি গ্রামের কথা আমরা কবিতায় দেখতে পেয়েছি। পরেরটা, বৃষ্টি কবিতায় আকাশ, মাঠ কিসে ঢেকে যাওয়ার কথা বলা হয়েছে? সবুজ মায়ায়, রংধনুর রঙে, কাজল ছায়ায়, রৌদ্রের কিরণে। চিন্তা করো। বৃষ্টি কবিতায় আকাশ এবং মাঠ, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম না, ওই যে মাঠের মধ্যে ছায়া আস্তে আস্তে যেতে থাকে এবং আমরা ছোটোবেলায় সবাই এই ছায়াগুলোকে পার হয়ে গেছি। সো এই যে ছায়াগুলোকে পার হয়ে যাওয়াটাকে আমরা কীভাবে দেখতে পাই সেটা একটু এখানে বলতে হবে। উত্তরটা তোমরা অ্যান্সারটা কী হবে চিন্তা করো, অ্যান্সারটা কী হবে তোমরা চিন্তা করতে থাকো। সো এটার উত্তরটা আমরা পেয়েছি, এটার উত্তরটা হচ্ছে কাজল ছায়া, তাই না? তোমার মাঠে আস্তে আস্তে কাজল ছায়ায় আমাদের মাঠটা ঢেকে যাওয়ার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে কাজল ছায়া। কাজল ছায়া, এটা আমরা পারতাম, এটা আমার মনে হয় আমার স্টুডেন্ট যারা আছে তারা সবাই এটা পারতো। পরেরটা, রানু বারান্দায় বসে আকাশে বিদ্যুতের খেলা দেখছে, এই অবস্থাটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে? এই ধরনের প্রশ্ন আসে, চরণের সাথে মিল দেখাতে হয়। এটা খুবই আমার কাছে খুব প্যাথেটিক লাগে মানে হচ্ছে এই সেন্সে আমি ভুল করতাম এগুলা। ঠিক আছে, এই জন্য আমার নিজেকে খুব আমার নিজেই খুব সমস্যা মনে হয় যে না, এটা একটু পেইন দিচ্ছে, কারণ এটা আমার মনে হয় অনুধাবন করে লিখতে একটু সমস্যা হয়। বাট তোমরা পারবা, কারণ আমি এখন তোমাদেরকে বলে দিব। রানু বারান্দায় বসে আকাশের বিদ্যুতের খেলা দেখছে, সেখানে হচ্ছে বিদ্যুতের খেলা দেখার সাথে বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, এটার সাথে আমার মনে হয় না মিল আছে। প্রতীক্ষিত বৃষ্টিটা হবে না। বর্ষণ মুখর দিনে অরণ্যের কে আসি হোরায়, বিদ্যুৎ রূপসী পরি, মেঘে মেঘে হয়েছে সওয়ার, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতো। সেটা হচ্ছে গ নাম্বার, আমরা বুঝতে পারতেছি এটার সাথে গ নাম্বারের উত্তরের মিল আছে। বৃষ্টি কবিতায় রুগ্ন ভিখারির হাতে কোনটি সহজে দৃশ্যমান? বৃষ্টির ফোঁটা, রগ, রক্ত, উপার্জন। না, এটা উত্তর হবে হচ্ছে রগের সাথে এটা মিল হয়েছে, সুতরাং রগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা, বৃষ্টি কবিতায় কোনটিকে ভূষিত বলা হয়েছে? বনকে কি ভূষিত বলেছে? তৃষ্ণাতৃপ্ত বলা হয়েছে আর কি। ঠিক আছে, তৃষিত এটা একটা বানান ভুল আছে, এটা তৃষিত হবে, সুতরাং তৃষিত বলা হয়েছে হচ্ছে বনকে। ওকে, বৃষ্টি কবিতায় মন ও মনের মাঝে মিল কিসে? বৃষ্টির প্রতীক্ষা, এটা আমরা জানি, এটা হচ্ছে বৃষ্টির প্রতীক্ষা অ্যান্সার হবে। সুতরাং 13টা প্রশ্নের উত্তর আমরা মোটামুটি দেখে নিলাম। এবার একটু তোমাদেরকে আমি বলে দিই যে এই প্রশ্নগুলোর বাইরে মোর অর লেস এখানে দেখো টোটাল আমি কয়টা দিয়েছি, যে কয়টা আছে এই 10টা অংশ থেকে প্রচুর পরিমাণে বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন ওই যে তৃষিত পড়লাম না, ওখানে কিছু যে জায়গায় আমরা দেখেছি তৃষিত বন হবে, সেটা দেখলাম। এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায়, তোমার পরীক্ষায় কমন আসার জন্য, মানে আমার মনে হয় কমন আসার জন্য তুমি এখান থেকে পড়তে পারবে, এগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বৃষ্টি কবিতায় কোন নদীর উল্লেখ আছে? এটা আমি একটু আগে বলছি, ওই যে আবাদি জমির পাশে পদ্মার উল্লেখ আছে, সুতরাং নিচে তোমাকে এমসিকিউ। এগুলাও কিন্তু এক কথায় উত্তর, এগুলা জ্ঞানমূলক যেমন হতে পারে, মানে এগুলো তোমার ক নাম্বারে যেমন তুমি পেতে পারো, তেমন এগুলোকে অপশন দিয়ে তোমার এমসিকিউতে দিয়ে দেওয়ার সম্ভাবনা শতভাগ। সুতরাং এগুলো তোমাদেরকে দেখতে হবে। এই 10টা প্রশ্ন একটা স্ক্রিনশট নিয়ে দেখো তুমি 10টা প্রশ্নের উত্তর পারো কিনা। বিদ্যুৎ রূপসী পরি কোথায় সওয়ার হয়েছে? মেঘে মেঘে সওয়ার হয়েছে। ঠিক আছে, মেঘে মেঘে।
কবি বিদ্যুৎকে কেমন বলেছে? বিদ্যুৎকে রূপসী কন্যার মতো বলেছে, রূপসীর মতো বলেছে। রুক্ষ মাঠ কিসের সুর শুনে? রুক্ষ মাঠ বৃষ্টির সুর শুনে। নদীর ফাটলে জোয়ার আনে কোনটি? জোয়ার আনতে দেখেছি আমরা বন্যাকে, এটাকে বন্যা দেখেছি। বন্যা নদীর ফাটলে জোয়ার আনে। তৃষিত বনের সাথে কি জেগে ওঠে? তৃষিত বনের সাথে আমরা দেখেছি তৃষ্ণা থাকতে দেখেছি, তৃষ্ণার কথা দেখেছি। উত্তরটাও তোমরা এটার উত্তরটাও তোমরা আমার থেকে যদি ভিন্ন কিছু মনে হয় সেটাও তোমরা লিখতে পারো। বৃষ্টি কবিতায় কোন ফসলের উল্লেখ আছে? ফসলের কথা বলতে পারো। তারপর হচ্ছে বৃষ্টি একাকী জীবনে কি বাড়ায়? তৃষ্ণা বাড়ায়, তৃষ্ণা না, বিষণ্ণতা বাড়িয়ে দেয়। বৃষ্টি একাকী জীবনে বিষণ্ণতা বাড়ায়। বর্ষার সঙ্গে কিসের সম্পর্ক আছে? বর্ষার সঙ্গে আমাদের মানব মনের একটা চমৎকার সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা এখানে উল্লেখ করতে পারি। বর্ষা মেঘকে বিষণ্ণ মেদুর বলা হয়েছে কেন? বিষণ্ণ মেদুর বলা হয়েছে কারণ এই বর্ষা মেঘটাকে, এটা খ নাম্বারও আসতে দেখা যায়, এটা খ নাম্বারও তোমরা আসতে দেখবা। বর্ষা মেঘকে বিষণ্ণ বলার কারণ, বিষণ্ণ মেদুর মানে হচ্ছে আমাদের যে বিস্মৃত, মানে যে স্মৃতির বাইরে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে আমরা মনে করি আমাদের এই নির্দিষ্ট বৃষ্টির সময়টাতে। সুতরাং এটাকেও তোমাদের একটু দেখে নিতে হবে। ওকে, এরই মধ্য দিয়ে আমাদের বৃষ্টি কবিতার প্রত্যেকটা অংশ আমাদের পড়া শেষ। বৃষ্টি কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, কোন কোন প্রশ্ন আসতে পারে না, এটা কিন্তু পুরোটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, এবং এরই মধ্য দিয়ে বৃষ্টি কবিতার অংশটুকু আমাদের এখানে শেষ হচ্ছে। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসে। এবারে আমরা দেখে নিব আমি কোনো আগন্তুক নই, যেই ক্লাসটিতে যেই কবিতা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ বোর্ড প্রশ্ন আসতে দেখা গেছে বোর্ড পরীক্ষায়, আমরা সেই কবিতাটা দেখব। আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার জন্য চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ, তাই এই কবিতার এমসিকিউ এবং সিকিউ দেখে নেওয়াটা তোমাদের জন্য জরুরি। এবং এখন আমরা দেখে নিব এই কবিতাটার বেসিকগুলো, অর্থাৎ কবিতার প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে আবার পড়িয়ে দিব, লাইনের অর্থগুলো দেখিয়ে দিব, কোন অংশ থেকে প্রশ্ন আসে সেটা দেখিয়ে দিব, এবং তারপরে আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করব, এবং বোর্ড প্রশ্নগুলো কোন অংশ থেকে বেশি বেশি আসে সেই অংশটা কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। সবাই তোমরা একটা কাজ করবা, তোমরা তোমাদের বইটা বের করবা এবং লিমন ভাইয়ের সাথে তোমরা কবিতার লাইনগুলো মার্ক করবে, এবং লাইনগুলো মার্ক করে তোমরা সুন্দর করে ওখান থেকে পড়া শুরু করবে। চলো আমরা প্রথমে একটু দেখে নেই যে এই কবিতার কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি কোনো আগন্তুক নই, আগন্তুক শব্দের অর্থ কি? এই প্রশ্নটা সব জায়গায় আসে। আগন্তুক মানে কি স্যার? আগন্তুক মানে কি? আগন্তুক মানে তো বুঝতেছি না। আগন্তুক মানে যে বাইরে থেকে আসছে, হ্যাঁ, বহিরাগত, অভ্যাগত, হ্যাঁ, বা যে বাইরে থেকে চলে আসে, বা যে বেড়াতে আসছে ওকে তুমি আগন্তুক বলতে পারো। যে বাইরের মানুষ সে আগন্তুক বলতে পারো, মানে যে স্থানীয় না তাকে তুমি আগন্তুক বলতে পারো। এই আমি কোনো আগন্তুক নই, এখানে জন্মভূমির মানুষের সঙ্গে লেখক তার নিজের একটা আত্মিক সম্পর্ক আছে, এটা তিনি তুলে ধরেছেন। এখান থেকে এটাও ইম্পর্টেন্ট। তার পাশে সব থেকে এটা আরেকটা স্টার আমার মনে হয় ডিজার্ভ করে, তুমি আরেকটা স্টার এখানে দিতেই পারো, বাট আমার কাছে এটা আনুষঙ্গিকভাবে আমি 1 স্টার 2 স্টার দিয়েছি। তারপর বিচিত্র অনুষঙ্গের মধ্যে দেশের সামগ্রিক সত্তার স্বরূপ, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক এলিমেন্টসের কথা লেখক এখানে বলেছে, সেগুলোকে তুমি এখানে আনতে পারো। এখান থেকে আমি দিনাজপুর বোর্ডের প্রশ্ন আসতেও দেখেছি। এবং আপন পরিবেশের সঙ্গে ব্যক্তির আন্তঃসম্পর্ক, তোমার ব্যক্তির সাথে, লেখক একজন ব্যক্তি, তার সাথে প্রকৃতির কোন কোন সম্পর্ক আছে, প্রকৃতির বিভিন্ন মানুষ, সমাজের মানুষ, বার্ধক্যে নত হওয়া অকাল বৃদ্ধ, তার সাথে সম্পর্ক লেখকের, এই প্রত্যেকটা জিনিস আমরা এই কবিতায় ফুটে উঠতে দেখেছি। চলো শুরু করা যাক। এই কবিতাটা তোমাদেরকে একটু বেশি সিরিয়াসে পড়তে হবে। বেশি সিরিয়াসে পড়তে হবে মানে হচ্ছে এই কবিতায় অসংখ্য তথ্য আছে, যে তথ্যগুলা যদি তুমি মিস করো তোমার পরীক্ষায় তুমি এমসিকিউ এর উত্তর মিস করে ফেলবা। সুতরাং আমাদের এই কবিতার লাইন বাই লাইন একদম শুরু থেকে মার্ক করে করে দেখতে হবে, এবং আমি যখন বলবো যে এখান থেকে এমসিকিউ আসে, তোমার কাজ হচ্ছে চট করে বইয়ে ওটা মার্ক করা, খাতায় ওটা মার্ক করে উত্তরটা আগে থেকে লিখে রেখে দেওয়া, যাতে বন্ধুদের থেকে তুমি ভালো মার্কস পেতে পারো। চলো শুরু করা যাক। আমরা পড়বো আমি কোনো আগন্তুক নই, এটা লিখেছেন আহসান হাবিব, এবং আহসান হাবিবের লেখা এই কবিতাটা আমাদের পরীক্ষার বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এটাকে আসতে দেখেছি পরীক্ষায়। ঠিক আছে, প্রথম লাইন থেকে একদম আমরা পড়া শুরু করব। জাস্ট টেক দ্য সেকেন্ড। ওকে, চলো আমরা এই কবিতাটা পড়া শুরু করে দিই। প্রথমে
তিনি আগে কবিতার মূল ভাবটা একটু এক কথায় বুঝাই দিই, তোমাদের বইতেও সারসংক্ষেপ দেওয়া আছে, বাট তারপর আমি আমার মতো করে আমি তোদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে লেখক মনে করে যে লেখক এবং মাতৃভূমি তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এবং লেখক খুবই আপন মানুষ এই মাতৃভূমির, জন্মভূমির প্রতি যে ভালোবাসা। মনে করো আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি মনে করতেছি এই বাংলাদেশের মানুষ আমি, হ্যাঁ। সো এই যে বাংলার সাথে বাংলাদেশের সাথে আমার যে আত্মিক সম্পর্ক, এই পুরো আত্মিক সম্পর্কটাই আমরা এই আমি কোনো আগন্তুক নই কবিতায় দেখতে পাই। এবং লেখক বলতেছে যে না, আমি এই বাংলারই মানুষ, নিজেকে এই বাংলার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে সে দাবি করছে, এবং এই ঘনিষ্ঠ দাবিকে প্রমাণ করার জন্য সে কিছু সাক্ষী রাখতেছে যে না দেখো আমি তো এই বাংলারই মানুষ, তোমাদেরকে আমি সাক্ষী দিচ্ছি। সেই সাক্ষীটাই এই কবিতায় বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, বিভিন্ন রেফারেন্স সে ব্যবহার করেছে, ঠিক আছে। যেমন মনে করো তুমি যখন কোনো একটা এলাকার মানুষ হও, তুমি বলো না আমি এলাকার মানুষ, প্রমাণ দেওয়ার জন্য তুমি কী বলো যে সগির আলী আমাকে চিনে, ওই এলাকার পাশে একটা বাচ্চা থাকে, একটা স্কুল আছে, স্কুলের পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পাশে একটা ফ্যামিলি থাকে, মোল্লা পরিবার থাকে, বলো না নিজের পরিচয়কে তুমি জাহির করার জন্য যে আমি এগুলো জানি কেন, কারণ আমি ওখানে থেকেছি। সো লেখক পুরো কবিতায় তার এই দেশের প্রতি ভালোবাসা এবং নিজেকে দেশের একটা আত্মীয় হিসেবে প্রকাশ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমরা এখানে দেখতে পেয়েছি। আচ্ছা চলো শুরু করি। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। সো প্রথম থেকেই তিনি শুরু করছে, প্রথম সাক্ষী তিনি দিয়েছেন আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, এই পর্যন্ত দেখি। তো এখানে লেখক অনেকগুলো এলিমেন্টসকে সাক্ষী বলছে। কেন সাক্ষী বলছে? কারণ তিনি মনে করতেছে যে তিনি এই এলাকারই মানুষ। এখনও পর্যন্ত তিনি এই লাইনে এটা বলে নাই, বাট আমরা এখানে দেখতেছি তিনি বলতেছে যে এই গ্রামের থেকে যে আকাশের যে তারাগুলোকে দেখা যায়, এই প্রত্যেকটা তারা আমার সাক্ষী, আমি তাদেরকে সাক্ষী হিসেবে বিবেচনা করছি। মানে তারা আমার পক্ষে সাক্ষী, মানে তো বুঝো না, তারা সে আমার পক্ষে বয়ান দিতে পারবে। তারা তো আসলে কথা বলতে পারে না, বাট লেখক এখানে রূপক বা কল্পনা হিসেবে বলছে যে আসমানের যে তারাটা আছে তারাটাও সাক্ষী, কারণ আমি তো এইখানে ছিলাম, ও তো আমাকে দেখছে। সো আসমানের তারাকে সে সাক্ষী বলছে। শুধু আসমানের তারা না, বিভিন্ন ধরনের সাক্ষী সে এখানে নিয়ে আসছে। সাক্ষী এই জমিনের ফুল, এই জমিনে যত ফুল ফোটে, আমাদের এই পৃথিবীতে যত ফুলগুলো ফুটছে, এই প্রত্যেকটা ফুল সাক্ষী যে আমি এই এলাকার মানুষ। নিশিরাত, গভীর যে রাত, অন্ধকার যে রাত, নিশিরাত, ঠিক আছে, এই নিস্তব্ধ রাত, এই রাতে যে বাঁশবাগান, সে বাঁশবাগানের মাথার উপরে যে বিস্তর জোনাকি, বিস্তর শব্দের অর্থ হচ্ছে প্রচুর, হ্যাঁ, অনেক পরিমাণে যে জোনাকি পোকাগুলো। আমরা কিন্তু গ্রামাঞ্চলে তোমরা যারা থাকো, হ্যাঁ, আমি নিজে যেমন গ্রামে গিয়েছি, আমার নানু বাড়ি একদম পুরা খাঁটি গ্রাম, ওই গ্রাম অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে বাঁশবাগানের মাথার উপরে জোনাকি জ্বলতে থাকে। সো এই বাঁশবাগানের বিস্তর জোনাকিকে লেখক সাক্ষী বলছেন, যে জোনাকিগুলো গভীর অন্ধকারে নিশিরাত্রেবেলা কিন্তু জোনাকি জ্বলতে দেখা যায়, টিপ টিপ করে জ্বলে, এই জোনাকিগুলো সাক্ষী এই জারুল এবং জামরুল দুইটা হচ্ছে গাছ, হ্যাঁ, দুইটা গাছ। জামরুল তো তোমরা খেয়েছই। সো জামরুল এটা গ্রামীণ অঞ্চলে তোমরা গাছগুলো দেখতে পাবা। সো লেখক এইগুলাকে সাক্ষী বলেছে। সাক্ষী পুবের পুকুর, তোমাদের কিন্তু এইখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে তোমরা এমসিকিউ পাবা। এমসিকিউগুলো কেমন জানো? এমসিকিউগুলো হচ্ছে বলে যে লেখক নিচের কোনটিকে তার সাক্ষী হিসেবে চিহ্নিত করেছেন, তখন তোমাকে দিবে বিভিন্ন গাছের নাম, তার মধ্যে জারুল বা জামরুলের নামটা থাকবে, তোমাকে চিহ্নিত করতে হবে। অথবা তিনি আসমানের তারাকে কাকে সাক্ষী করেছেন, নিচে আসমানের তারা, সূর্য, চাঁদ, এরকম অনেকগুলো অপশন থাকবে, তোমাকে আসমানের তারা দাগাইতে হবে। সো এরকম কিন্তু আমার এই 4টা লাইন থেকে শুধু সাক্ষী নির্ভর এমসিকিউ পাবা, সাক্ষী নির্ভর এমসিকিউ। আমি যদি একবার দাগাইছি, তারপর তুমি এখানে ক নাম্বারের প্রশ্ন পাবে, খ নাম্বারের প্রশ্ন পাবে। আমি যে ভাবার্থগুলো ব্যাখ্যা করলাম, কেন সাক্ষী বলেছেন, এইরকম প্রশ্ন তোমাকে দিতে পারে যে কেন সাক্ষী বলেছেন, পাবা তুমি প্রশ্ন। ঠিক আছে, চলো পরবর্তী অংশটা একটু আমরা দেখি। পরবর্তী অংশটা কি? সাক্ষী বলছে পুবের পুকুর। এই পূর্ব দিকের অংশটা কিন্তু আমরা বিভিন্ন কবিতায় দেখি। একটু আগে যেমন পুবের বাতাস দেখছি, এখন আমরা দেখতেছি পুবের পুকুর। সাক্ষী পুবের পুকুর, পুবের যে পূর্ব দিকে যে পুকুরটা আছে, এই পুকুরটা সাক্ষী। তার ঝাঁকড়া ডুমুরের ডালে,
পুবের পুকুরের ওখানে একটা ডুমুর গাছ আছে, যে ডুমুরটা দেখতে ঝাঁকড়া ঝাঁকড়া চুল দেখছো না, সো ঝাঁকড়া ডুমুর গাছ বলছে, মানে যেখানে পাতা অনেক বেশি, দেখতে খুবই মানে কি বলবে, অনেক বেশি ঘন, বুঝছি। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। যেই ঝাঁকড়া ডুমুরের কথা বলছে, ওই ডুমুর গাছের ডালে একটা মাছরাঙা পাখি আছে যে বসে থাকে প্রতিদিন। সো লেখক ওই মাছরাঙা পাখি যার দৃষ্টিটা স্থির, এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ, যে কার স্থির দৃষ্টি কবিকে চেনে। তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে মাছরাঙা আছে, ওই মাছরাঙার স্থির দৃষ্টি সে কিন্তু আমাদেরকে চেনে। ঠিক আছে, সো আমরা এই পুবের পুকুর সম্পর্কে জানলাম, আমরা তার ঝাঁকড়া ডুমুরের ডাল সম্পর্কে আমরা জানলাম, এবং এই ডালে স্থির দৃষ্টি রেখে যে মাছরাঙা পাখিটা বসে থাকে, এটা কিন্তু একদম দেখবা, তোমাদেরকে যতবার বোর্ড প্রশ্ন দেখবা ক নাম্বারের প্রশ্নটা পেয়েছো, অথবা এমসিকিউতে আমি আবার লিখতেছি এমসিকিউ, এই সেম প্রশ্নগুলো তোমরা এখানে পাবা, যে মাছরাঙা তাকে চেনে বা স্থির দৃষ্টি দিয়ে কে তাকিয়ে থাকে, সেটা হচ্ছে মাছরাঙা। আমি কোনো অভ্যাগত নেই। এবার লেখক প্রমাণের দিকে চলে যায়, এতক্ষণ প্রমাণ দিচ্ছে, এখন আসল কথাটা উগড়ে দিছে যে কেন ওদের রেফারেন্সগুলো আমি টানতেছি। তারা আমাকে চেনে, মাছরাঙা আমাকে চেনে, এবং আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত শব্দের অর্থ হচ্ছে আমি বাইরে থেকে আগত কেউ না। অভ্যাগত, বাইরে থেকে আগত কেউ না, আমি নতুন কেউ না, আমি এখানকার এলাকার লোক, বা আমি এই জন্মভূমির লোক, আমি কোনো অভ্যাগত নই। লেখক এতটাই ডেসপারেট, তিনি বলতেছে খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই। ভিনদেশি মানে আমি অন্য দেশ থেকে আসছি, এসে পথে পথে হাঁটতেছি এমন না। পথিক মানে যারা পথে পথে হাঁটে। আমি কোনো ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি বাইরে থেকে আসা কেউ না, আমি এই দেশের মানুষ। এই পুরো প্যাসেজটার একটা ভাবার্থ আছে, এই স্তবকটার পুরো একটা ভাবার্থ আছে। ভাবার্থ হচ্ছে লেখকের ডেসপারেটনেস, এবং এটা প্রমাণ করা যে লেখক কোনো আগন্তুক নয়, এইটাই প্রমাণ করার চেষ্টা করছে। এবং তোমাদেরকে যদি এই লাইনটা প্রমাণ করতে হয়, তোমরা এই সকল রেফারেন্সগুলোকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, ওকে। সো আমরা আশা করছি এই অংশটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, চলো আমরা একটু এবার তাহলে পরবর্তী অংশটায় চলে যাই। আমরা তোমাদের পরবর্তী অংশে এমসিকিউ দিয়ে দিলাম এবং তার প্রমাণটাও আমরা একটু দেখে নিলাম। এবার আমরা একটু দেখব যে অন্য অংশটা কি আছে। পরবর্তী অংশগুলো আবার বলতেছে, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে। মানে এখানে মানে কি, এখানে শব্দের অর্থটা কি জিজ্ঞেস করে। এখানে মানে তার যে নিজের জন্মস্থান বা জন্মভূমি, তুমি যেটাই বলো, ঠিক আছে, বা মাতৃভূমি। এখানে তোমার দেশের কথা বলছে, এখানে মানে হচ্ছে দেশ, তার জন্মস্থানের কথা বলতেছে যে আমি ছিলাম এখানে মানে জন্মস্থানে, আমি শাপ্নিক নিয়মে এখানেই থাকি। এই লাইনটা থেকে প্রশ্ন আসবে, এই শাপ্নিক নিয়মে এখানে থাকি মানে কি। শাপ্নিক নিয়ম মানে তিনি বলছেন যে আমি ঘুমের মধ্যে স্বপ্নেও আমি এখানে থাকি, অথবা এটা একটা তার নিজের অবচেতন মনে তিনি এখানেই থাকে। মানে তিনি যদি কখনো ঘুমিয়ে থাকে বা অবচেতন মনে থাকে, তারপরেও তিনি মানে এটা জোর দিয়ে বলছে আর কি, তিনি এখানেই থাকেন, তিনি এখানেই বড় হয়েছেন, এখানেই তার সব কিছু, তার বেড়ে ওঠা, তার চিন্তা ভাবনা সব কিছু তিনি এখানেই করেছেন। ঠিক আছে, আমি এখানেই থাকি। এখানে থাকা মানে জন্মভূমিতে থাকা, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। মানে কি, মনে করো তোমার বাসা, আমার বাসা হচ্ছে খুলনাতে, খুলনা সদরে উপজেলায় আমি থাকি। সো খুলনা সদর উপজেলায় আমি যেখানে থাকি, আমি যদি বলি যে এখানে থাকা মানে সর্বত্রই থাকা, মানে আমি যদি খুলনায় থাকি, আমি কি নিজেকে বাংলাদেশের নাগরিক বলতে পারি না? যে বাংলাদেশ আমার দেশ, রাজশাহী, সিলেট, বরিশাল আমার দেশ, এগুলো আমার জন্মভূমি। সে লেখক এভাবেই বলছে যে আমি হয়তো জন্মগ্রহণ করেছি এখানে, বাট এখানে থাকা মানে সব জায়গায় থাকা। আমি খুলনাতে জন্মগ্রহণ করি, আমি কোনো একটা নির্দিষ্ট এলাকায় জন্মগ্রহণ করি, এখানে জন্মগ্রহণ করেছি আমি,
আমি এখানেই ছিলাম, আর এখানে থাকা মানে সর্বত্রই থাকা, সারা দেশে থাকা। বুঝতে পারছি? এই লাইনটা থেকে প্রশ্ন আসবে। আমি এখানেই থাকি, এখানে থাকা মানে সর্বত্র থাকা, খ নাম্বারের প্রশ্ন পাবে। এখানে থাকা মানে সর্বত্র থাকা, ব্যাখ্যা করো, পাবা, এই প্রশ্নটা পাবা। সো আমি যেহেতু এখানে ছিলাম, লেখক বলতেছে যে আমি এখানেই ছিলাম, আমি এখানেই ছিলাম এবং এখানেই শাব্দিক নিয়মে থাকি, এখানে থাকা মানে সর্বত্র থাকা, এরকম কথাবার্তা সে বলছে। সো এরপর তিনি বলতেছে, আবার বলতেছে, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। কিছু রেফারেন্স দিচ্ছে আবার, প্রথমে সে বললো রেফারেন্স দিছে, এবার বলছে আমি এখানেই থাকি, এবার আবার কিছু রেফারেন্স দিচ্ছে। তিনি বলতেছে রৌদ্র খররৌদ্র, যখন অনেক রৌদ্র থাকে তখন জলজ বাতাস মানে হচ্ছে জলীয় বাষ্পের কথা বলছে। আমরা কি জানি, সূর্য মামা যখন পানি তোমার রোদ্দুর দেয়, ওই রোদ্দুরগুলো, খররৌদ্র যখন থাকে ওই রোদ্দুরে বেশি পরিমাণে পানি জলীয় বাষ্প হয়ে যায়, বাতাসগুলো উপরের দিকে উঠে চলে যাওয়া শুরু করে। সো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তখন বেড়ে যায়। সেই জন্য বলছে খররৌদ্রের যে জলজ বাতাস, পানিতে যে জলীয় বাষ্প থাকে, এই বাতাসটা কিংবা মেঘ ক্লান্ত যে প্রান্ত, যে বিকেল বেলাটা দেখবা খুবই ক্লান্ত একটা রূপ, মানে প্রকৃতিটাই তোমার দেখে মনে হয় যে খুবই ক্লান্ত একটা প্রকৃতি। এই ক্লান্ত বিকেলের যে পাখিরা উড়ে ফিরে যায়, ঘরে ফিরে যায়, বা যে পাখিরা আকাশে উড়ে বেড়ায়, ওই পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, আমি কোনো অনাত্মীয় নই। অনাত্মীয় নই মানে হচ্ছে যে মনে করো বেড়াইতে আসে। লেখক বলছে আমি কোনো অনাত্মীয় নই, আমি এখানে বেড়াইতে আসছি এমন না, ঠিক আছে? আমি এখানেই থাকি এবং পাখিরাও আমাকে চেনে। আমি এখানকার জলজ বাতাস এটা, এখানকার ক্লান্ত বিকেল এটা, এরা সবাই আমাকে চিনে অনাত্মীয় হিসেবে না। অনাত্মীয় মানে যে তোমার আত্মীয় না। সো লেখক বলছে আমি অনাত্মীয় নই, তার মানে আমি আত্মীয়, আমি এখানকারই লোক, আমি এদের মধ্যেই বড় হয়েছি, এরা সবাই আমাকে চিনে। ক্লিয়ার? ওকে। সো আমরা লেখকের কয়েকটা মতাদর্শ, কয়েকটা ভাব চিনলাম যে লেখক বলতেছে সে অনাত্মীয় নয়। পরবর্তী অংশটা একটু আমরা দেখি, আরও কিছু রেফারেন্স সে দিচ্ছে। সে বলতেছে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। এই লাইনগুলোতে কয়েকটা জিনিস বোঝানো হয়েছে, কয়েকটা এমসিকিউ এখানে আছে। কার্তিকের ধানের মঞ্জুরি, ধানের মঞ্জুরি মানে হচ্ছে ধানের মাথায় যে ফুলটা আছে, হ্যাঁ, যে ফুলটা, হ্যাঁ, ধানের দেখছো না, ধানের মাথার ওখানে বীজগুলো ফুটে, দেখছো চালগুলো যেগুলো তোমরা দেখো, ধানগুলো ধানের মাথার দিকে যায়, তো মাথার ওই অংশটাকে বলতেছে মঞ্জুরি। তো লেখক বলতেছে যে ধানের মঞ্জুরি সাক্ষী, ধানের যে উপরের অংশটুকু তারা সাক্ষী, এবং সাক্ষী তার চিরল পাতা, ধানের পাতা দেখছো, পাতাগুলো যদি দেখো এরকম চিরল পাতা হয়, চ্যাপ্টা লম্বালম্বি, ধানের পাতাগুলো কিন্তু লম্বালম্বি চ্যাপ্টা এরকম হয়। সো এই যে চিরল পাতা, এটা হচ্ছে চিরল পাতা, তার আকৃতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? চিরল পাতা, এই চিরল পাতার উপরে কিন্তু একটা সময় কিন্তু শিশির পড়ে, শিশিরের ফোঁটা পড়তে দেখা যায় না শীতকালে। শীতকালে যদি তোমরা ধান খেতে যেয়ে দেখো পাতাগুলো একটু ভিজে ভিজে শিশির পড়ে থাকে। সো লেখক বলছে যে কার্তিক হচ্ছে একটা মাস, কার্তিক মাসের যে ধানের ফুল বা ধানের যে মঞ্জুরি থাকে সেই মঞ্জুরিটা সাক্ষী, সাক্ষী ওই ধানের ফুলের উপরে বা ধানের পাতার উপরে পড়ে থাকা টলমলে শিশির। টলমল শিশির মানে যেটা এখনই পড়ে যাবে এবং মনে হচ্ছে খুবই ঝকঝক করছে, চিকিমিকি করছে, এই টলমল শিশিরটা সাক্ষী। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দা হচ্ছে, নিশিন্দা কি সবাই প্রশ্ন করো? এটা এক ধরনের গাছ। তো লেখক বলছে যে টলমলের শিশির সাক্ষী, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া এরাও সাক্ষী। এখন জ্যোৎস্নার চাদরটা মানে কি? জ্যোৎস্নার চাদরটা কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তোমরা যখন রাতের বেলা ফুল মুন, যখন এই ফুল মুনের টাইমে যদি তুমি বাইরে বেরিয়ে দেখো, তোমার পুরো এলাকাটার দিকে একটু তাকাবা, ফাঁকা এলাকা মাঠের দিকে তাকাবা, মনে হবে কি রাত, কিন্তু পুরো এলাকায় একটা আলো আছে, একটা চাদর ছিটিয়ে আছে, মনে হচ্ছে একটা রাতের বেলা অন্ধকারের মধ্যে একটা চাদর, সাদা চাদর কেউ বিছায় রাখছে, এই জন্য মনে হচ্ছে আলোকিত। সো এটাকে তিনি বলতেছে যে জ্যোৎস্নার চাদরে ঢাকা একটা নিশিন্দা গাছের ছায়াকে আমরা দেখতে পাই। এখন ভাইয়া রাতের বেলা ছায়া কিভাবে হয়? রাতের বেলা ছায়াটা হয় জ্যোৎস্না যখন পড়ে, তুমি গাছের নিচে যে দেখবা একটা আলাদা আবছা রকমের একটা ছায়া, ছায়াটা তো প্রগাঢ় না, তার কারণ হচ্ছে যেহেতু চাঁদের আলোটা তো তীব্র থাকে না, থাকে বা সূর্যের মতো তীব্র থাকে না, একটা আবছা ছায়া আমরা দেখতে পাই। সেই নিশিন্দার ছায়াকে তিনি চিহ্নিত করেছে। নিশিন্দার ছায়াকেও কিন্তু এমসিকিউতে পাবা তুমি। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন,
দেখো এখানে সুন্দর করে এই নামগুলো তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। বলতেছে অকাল বার্ধক্য। অকাল বার্ধক্য হচ্ছে, অকাল মানে হচ্ছে যে, অকাল পক্ষ মানে কি, সময়ের আগে যে পেকে যায়, আর অকাল বার্ধক্য মানে হচ্ছে সময়ের আগে যে বৃদ্ধ হয়ে যায়। মানে মনে করো যে তার সময় হয় নাই, বাট সে বার্ধক্যে চলে গেছে, মানে তার এত এত চাপ, এত এত তার হয়তো খাবার দাবার সে পায় নাই, অথবা তার কাজের চাপ অনেক বেশি ছিল, শ্রম ভিত্তিক কাজ অনেক বেশি করছে, অনেক ধরনের কার্যক্রম সে করতে পারে, তাই না? সো এই যে অকাল বার্ধক্য মানে তোমার সময়ের আগেই যে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য, বার্ধক্য মানে হচ্ছে একটা টাইম ফ্রেম, এটাকে বলা হয় টাইম, যে বৃদ্ধজনিত কারণে তোমার যে কিছু বৈশিষ্ট্য না, এটাকে বলা হয় বার্ধক্যজনিত কাজ। তো সে বলতেছে যে অকাল বার্ধক্যে নত হয়ে গেছে যে কদম আলী, এই নামটা মুখস্থ করবা একদম, এই নামটা থেকে এমসিকিউ পাবা। কত পার্সেন্ট চান্স? 100% চান্স। শোনো 100% চান্স মানে অবশ্যই আসবে এরকম না, বাট আমি বলতে পারি যে শতভাগ, আমার মনে হয় যে এটা শতভাগ আসার মতো একটা প্রশ্ন, এবং পরীক্ষা আসছে, আমি দেখাই দিব একটু পরে। সো আমি চিনি কদম আলীকে। কদম আলীকে, কদম আলী হচ্ছে অকাল বার্ধক্যে নত হওয়া একজন ব্যক্তি। অকাল বার্ধক্যে দুইটা প্রশ্ন আসতে পারে, অকাল বার্ধক্যে নত কে? কদম আলী। 2, কার ক্লান্ত চোখের আধার চেনা যায়? কদম আলীর। ঠিক আছে, তো 2 ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, সে 2টা প্রশ্নই শতভাগ ইম্পর্টেন্ট। সো তার ক্লান্ত চোখের আধার, ক্লান্ত চোখ মানে যে কিনা অকাল বার্ধক্যে আছে, তার চোখটা অনেক ক্লান্ত দেখে মনে হয়, সো তার ক্লান্ত চোখের আধারকে লেখক চিনে বলে ধারণা করছে এবং সে প্রকাশ করছে। এরপর বলছে আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। লেখক কার স্বজন? 3 নম্বর প্রশ্ন। এই 3 লাইন থেকে 3টা প্রশ্ন করা যেতে পারে। লেখক কাকে নিজের স্বজন, আত্মীয় হিসেবে চিন্তা করছে? কদম আলীকে। কদম আলীকে যার অকাল বার্ধক্য চলে আসছে, যার চোখের আধারকে লেখক চিনে। ঠিক আছে, 3টা বৈশিষ্ট্য আমি তোমাকে দিলাম। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি। এখানে গ্রামীণ দুরবস্থাকে একটু তুলে ধরা হয়েছে, মানে দুরবস্থা না, এখানে মনে করো গ্রামে তো অনেক এলাকা আছে, যে এলাকার মানুষজনের কারো অবস্থা ভালো, কারো অবস্থা একটু খারাপ। সো প্রথমে একজন বৃদ্ধ বার্ধক্যে নত একজন মানুষের কথা বলছে কদম আলীর। পরের কথাটা বলছে যে একজন গরিব মানুষের, হ্যাঁ, যার রান্নাঘর শূন্য খা খা, মানে যার রান্নাঘর হয়তো রান্না করার মতো কিছু নাই, হ্যাঁ, দরিদ্র মানুষ। সো একজন দরিদ্র ব্যক্তি হচ্ছে জমিলার মা। এই জমিলার মার নামটাও কি মুখস্থ করতে হবে? ইয়াস, এটা থেকেও বহু নির্বাচনী পাবে, এটা থেকেও পাবে। সো এই যে জমিলার মা, এই জমিলার মার যে শূন্য খা খা, খা খা মানে হচ্ছে মানে শূন্য, কোনো কিছু নাই, খা খা বলে না, মানে কোনো একটা এলাকা ফাঁকা থাকলে আমরা বলি কি যে এলাকাটা শূন্য খা খা হয়ে গেছে, কাকও নাই এখানে। ঠিক আছে, মানে অনেক ফাঁকা। সো লেখক এটাই বলছে যে জমিলার মা যে কিনা দরিদ্র বলেই তো তার রান্নাঘর খা খা করতেছে, শূন্য, রান্না করার কিছু নাই। সো যে দরিদ্র জমিলার মা আছে, তার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা, থালায় খাবার নাই, এই শুকনো থালা, এগুলোকেও লেখক চিনে। মানে লেখক ধনীকেও চিনে, গরিবকেও চিনে। লেখক মাটির সাথে একদম মিশে আছে, সকলকে সে চিনে। ঠিক আছে, আবার বলতেছে যে শুধু এমন না যে আমি তাদেরকে চিনি, জমিলার মাও আমাকে চিনে। লেখককে কে চিনে? জমিলার মা। জমিলার মাকে যার রান্নাঘর শুকনো খা খা করছে। এখান থেকে এই যে শুকনো খা খা, কার রান্নাঘর শুকনো খা খা করছে, এটা থেকে এমসিকিউ পাবে, 90% চান্স আছে। সো এটাতেও বাদ দেওয়া যাবে না। শুকনো খা খার জায়গা থেকে আমরা এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখেছি। সেও আমাকে চিনে, আমি মিথ্যা বলতেছি না, আমাকে শুধু আমি তাকে চিনি এমন না, আমাকেও সে চিনে। হাত রাখো বৈছায় লাঙলে। এবার একটু আরেকটা রেফারেন্সের দিকে সে হাঁটা দিছে। সে বলছে তুমি যদি এগুলার বাইরে যে লাঙলটা দিয়ে কাজ করা হয়, ওই লাঙলটা তুমি যদি একটু স্পর্শ করো, মানে যেই তুমি কবিতাটা পড়তেছো সেই যদি লাঙল একটু স্পর্শ করো, তুমি দেখবা আমার হাতের স্পর্শ লেগে আছে। কেমন গভীর একটা গভীর স্পর্শ ওখানে লেখে আছে। মানে লেখকের এই লাইনটার মানে কি জানো? এই লাইনটার মানে হচ্ছে লেখক এখানে থেকে এই লাঙলগুলোতে সে আগেও স্পর্শ করেছে। এই মাঠে সে হয়তো লাঙল চড়িয়েছে, এই এলাকাতে কৃষকদের সাথে তার একটা সখ্যতা আছে। এই সখ্যতাটাকে আমরা এই প্রশ্নটাতে, এই লাইনটাতে দেখতে পাচ্ছি। সে তোমাদেরকে প্রশ্ন করে বলতে পারে যে কোথায় লেখকের হাতের স্পর্শ লেগে আছে। তোমাদেরকে এই প্রশ্নটা করতে পারে যে কোথায় লেখকের হাতের স্পর্শ লেগে আছে, কোথায় লেখকের হাতের স্পর্শ লেগে আছে। সো এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে অ্যান্সার করা লাগতে পারে। একটা গভীর হাতের স্পর্শ আমরা লিখে থাকতে দেখি লাঙলে। হাত রাখো বৈঠায় লাঙলে। বৈঠায় মানে হচ্ছে নৌকার বৈঠাতেও দিতে পারো, লাঙলও দিতে পারো।
ঠিক আছে? সো এখানে আমরা লেখকের নৌকার তোমার বৈছাতে লাঙলেও দেখতে পাচ্ছি, মানে দুইটা তুমি এলিমেন্টস তুমি এখানে কল্পনা করতে পারো, বৈঠায় অথবা লাঙলে। লাঙলের উপরের দিকটাতে তুমি যদি হাত রাখো, তুমি আমার হাতের স্পর্শ পাবে, যেখানে কিনা লেখক আগে স্পর্শ করেছে, একটা গভীর স্পর্শ সে অনুভব করতে পারবে। এটার মানে কি বলতো? এটা কিন্তু মানে আগে স্পর্শ করা যায় না। আমি যদি এই কলমটা ধরি, তুমি এসে ধরে কি বলতে পারবে এটা লিমন ভাই ধরছে? পারবা না, এটা তো ফিল করা যায় না। বাট লেখক এখানে একটা রূপক অর্থে এখানে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যদি এটা ধরে দেখো আমার স্পর্শ পাবা, কারণ আমি এটার সাথে ছিলাম, আমি এটা দিয়ে কাজ করছি আগে পরে। ঠিক আছে? আচ্ছা, সো ধরে দেখো কেমন গভীর একটা স্পর্শ তুমি এখানে পাবে। দেখো এই মাটিতে আমার গন্ধ, যে মাটিতে আমি বড় হয়েছি, ওই মাটিতে মাটির ধুলোগুলো আমার শরীরে লেগেছে, ওই মাটির স্নিগ্ধ স্পর্শ আমি সবসময় পেয়েছি। এই স্পর্শটা যেহেতু আমি পেয়েছি, সো এই মাটিতে তুমি আমার গন্ধ পাবে। আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, আমার শরীরে এই স্নিগ্ধ মাটির সুবাস বা গন্ধ তুমি পেতে দেখবে। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। এত কিছু প্রমাণ যেহেতু দিচ্ছে যে স্নিগ্ধ মাটিতে আমার সুবাস তুমি দেখতে পাবা, এরপরে হইলো তুমি আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, আমি কোনো ভিনদেশী নই। ঠিক আছে? আবার বলছে আমি কোনো আগন্তুক নই। এবার লাস্টের যে প্যারাটা, এই প্যারাটা থেকেও অনেক বেশি তোমার সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়, সিকিউতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো প্রথম অংশটা একটু আমরা পড়ি, লাস্টের অংশটার প্রথমটুকু। আমি কোনো আগন্তুক নই, এইটার লাস্টের অংশ থেকে আমরা অনেক ধরনের প্রশ্ন আসতে দেখি। প্রথমে বলছে আমি কোনো আগন্তুক নই, আমি বাইরে থেকে আসি নাই। দুপাশে ধানের ক্ষেত, আমরা দুপাশে ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে সরু পথ, এটাকে আমরা কি বলি তোমরা কি মনে করতে পারবে? গ্রামাঞ্চলে আমি তো আমার নানু বাড়িতে আমি যখন গিয়েছি, তখন আমি দেখেছি যে যখন ফসল ফলানোর সময় তখন দুই পাশে ধানের ক্ষেত থাকে, মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে, রাস্তাটাকে আমরা বলতাম আইল বলতাম। তোমরা কি বলতো আমি জানি না, এটাকে আমরা বলতাম আইল। এটাই ছিল আমাদের উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হতো এটা না, বাট আমরা এটাকে আইল বলতাম, ধানের আইল বলে। সেই আইলের উপর দিয়ে হেঁটে বেড়াইতাম আমরা। তো লেখক এরকম বলতেছে যে এমন একটা আইল যেটার দুপাশে, এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের সরু পথ এবং আইল ধরে যদি তুমি যাও, কিছু দূর যেতে যেতে পরে তুমি পাবে সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। তুমি যদি এই নদীর পাড়টাতেও যাও, তুমি দেখতে পাবা আমার অস্তিত্ব, আমার চিহ্ন ওই এলাকাটাতে আছে। ওই আইল, ওই নদী, ওই ধানের ক্ষেত, প্রত্যেকটা জায়গায় তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে। আমি এই উধাও নদীটা কোনটা? এখান থেকে এটা এমসিকিউ পাবে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। মুগ্ধ মানে কেন বলেছে মুগ্ধ? এটা হচ্ছে তার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে আমাদের অবোধ বালক। অবোধ বালক মানে হচ্ছে লেখক নিজেকে বলেছে। সো এই লাইনগুলো দ্বারা আমরা কি বুঝলাম? যেটা বুঝলাম সেটা হচ্ছে দুপাশে ধানের ক্ষেত আছে এবং তার মাঝখান দিয়ে আইল দিয়ে যদি লেখক যায়, যে লেখক গিয়ে, তুমি যদি যাও, একজন ব্যক্তি যে পড়ছো কবিতাটা, সে যদি যাও, গিয়ে পাবে তুমি একটা কিনারা, নদীর কিনারা পাবে। সেই নদীর কিনারায় তুমি লেখকের অস্তিত্ব খুঁজে পাবে। তুমি দেখতে পাবে যে লেখক এই অঞ্চলেই বেড়ে উঠেছে। ঠিক আছে? মানে লেখকের অস্তিত্বের সাথে এটা গেঁথে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 19-20 মানে একদম কাছাকাছি, খুবই ক্লোজলি এটা কানেক্টেড। এবং তুমি এই উধাও নদীটা যে তীরে তুমি গিয়েছো, নদীটার দিকে যদি তুমি যাও, এটা হচ্ছে উধাও নদী, ওই নদীর তীরে তুমি লেখককে একজন মুগ্ধ বালক হিসেবে পাবে, যে কিনা তার জন্মভূমির সৌন্দর্য এতটাই মুগ্ধ, বিমোহিত, সে কারণে সে চায় নিজেকে এই জন্মভূমির একজন ঘনিষ্ঠ মানুষ হিসেবে চিন্তা করতে। এটাই ছিল আমাদের কবিতাটা। সো কবিতার ভাবার্থগুলো আমরা এখানে পড়ে ফেললাম। আমি আশা করছি আমাদের এই কবিতার সম্পূর্ণ ভাবার্থ তোমরা পড়ে ফেলেছো। আমরা এখন পুরো কবিতার আরেকবার পড়ব এবং এরপরে আমরা চলে যাব প্রশ্নভিত্তিক আলোচনায়। সো প্রথম থেকে আমরা যদি একবার পড়ি, এখন আমাদের মাথায় কবিতার লাইনগুলো একদম স্পষ্টভাবে ধরা দিবে। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই,
খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমলে শিশির, সাক্ষী জোছনার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি। সেও আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। সো আমরা কিন্তু কবিতাটা চমৎকারভাবে, তোমরা যদি এভাবে পড়ো, নিজেরা একটু আবৃত্তি করে করে পড়ো, সুন্দর শব্দ একটু পড়ো, কবিতাটা তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা এই কবিতাটার প্রেমে পড়ে যাবে। বেসিক পড়া শেষ, এবার আমরা কিছু বোর্ড প্রশ্নের দিকে আগাবো। না, বোর্ড প্রশ্নের আগানোর আগে আমাদের কিছু কবি পরিচিতি দেখতে হবে। সো লেখক পরিচিতি থেকে আমি যে অংশগুলো দাগিয়ে দিব ভাইয়া, ওই অংশগুলো বাদ দেওয়া যাবে না। সো এখান থেকে আমাদের এই লাইনটা, পরের লাইনটা এখানে। সো আমরা একটু দেখি, আহসান হাবিব জন্ম তারিখটা কি মনে রাখা লাগবে? এটা আসলে কঠিন বলাটা, বাট তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, একদমই শতভাগ প্রিপারেশন নিয়ে যেতে চাও, তারা এই জন্মসালটা তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। পিরোজপুরে তিনি জন্মগ্রহণ করছে, এই পিরোজপুর নামটা, জেলাটা অনেক সময় আসে, আহসান হাবিবের নামটা প্রশ্ন আসে। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে পড়ছে। ব্রজমোহন কলেজে, বরিশালের যারা দেখবা তারা বরিশালের পড়েছ। আমি যেমন ব্রজলাল কলেজ আমাদের খুলনাতে আছে, ব্রজলাল এবং ব্রজমোহন বরিশাল এবং খুলনাতে দুইটা কলেজ আছে, সবাই জানো মনে হয়। সেই দুইটা কলেজের কথা বলেছে। সো ব্রজমোহন কলেজে তিনি আইএ পাশ করেছেন, অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিক ছিলেন, এটা লাগে। কর্মজীবনে তিনি যে সাংবাদিক ছিলেন, এটা এমসিকিউতে আসতে দেখা যায়। তারপর হচ্ছে আরও কিছু ব্যাপার আছে। তিনি পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করেছেন এবং তিনি জীবনবোধ ও তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা তিনি দান করেছেন। তার কবিতায় স্নিগ্ধতা, পাঠক চিত্তে এক মধুর আবেশ তিনি সৃষ্টি করেছেন। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, এটা একটু মনে রাখতে হবে, তার কবিতাগুলো সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ছিল এবং আত্মমানবতার পক্ষে বক্তব্য তিনি রেখেছেন। তার প্রথম কাব্য রাত্রি শেষ, এটা এমসিকিউতে লাগে। এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশার বসতি তার উল্লেখযোগ্য কাব্য হিসেবে চিহ্নিত হয়েছে। ঠিক আছে। সো কবি পরিচিতির আরও একটা ব্যাপার আছে, তার লেখাগুলো হচ্ছে জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে, রানী খালের সাঁকো, এগুলো তার কিশোর উপন্যাস হিসেবে ছিল এবং তার সাহিত্যকর্মে অনেকগুলো নাম এখানে আমরা দেখতে পাই। পুরস্কারগুলো মনে রাখবা, বাংলা একাডেমি এবং 21শে পদক, এবং তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। এই যে দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন, এটাও তোমাদেরকে এমসিকিউ একটু পড়তে হবে। এবং থাকাকালীন তিনি তার জনজীবনের অবসানটা ঘটে। সেটা হচ্ছে আমাদের কবি পরিচিতির লাইনগুলো ছিল। এবার আমরা এমসিকিউতে চলে যাব, জাস্ট 1 মিনিট পর আমরা এমসিকিউগুলো শুরু করব। ঠিক আছে।
সো এমসিকিউর উত্তরগুলো তোমরা দিয়েছো আশা করছি। আমাকে তোমরা একটু এই উত্তরটা দিয়ে দাও। সো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ, সো আমার ভয়েসটাও তোমরা আমার মনে হয় আসতেছে, তাই না? হ্যাঁ। সো আমাকে একটু বলো তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কি দিতে চাও বা কি দিয়েছো। সেটা হচ্ছে মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চিনে? পাখিরা চিনে নাকি তারারা চিনে নাকি ফুলেরা চিনে নাকি ধানের মঞ্জুরি চিনে? এটা তোমাকে একটু বলতে হবে। সো এটা একটু বলো। সো এটার উত্তরটা কি? পাখিরা, তারারা, ফুলেরা নাকি ধানের মঞ্জুরি? এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেঘ ক্লান্ত। হ্যাঁ, এটার নাম হচ্ছে মেঘ ক্লান্ত বিকেল। মেঘ ক্লান্ত বিকেল। এই মেঘ ক্লান্তর বিকেলের কারা তাকে চিনে? পাখিরা আমরা পড়েছিলাম কিনা এটা তোমাদেরকে একটু বলতে হবে। এর উত্তর হচ্ছে পাখিরা তাকে চিনে। আচ্ছা, পরেরটা, কার ক্লান্ত চোখে আধার নেমেছে? কদম আলীর, জমিলার মার, কবির নিজের, আগন্তুকের? এটাও তোমরা পারবে বলে আমার ধারণা। আমার মনে হয় এটাও তোমরা পারবে। ঠিক আছে, এটাও তোমাদের পারার কথা। তোমরা একটু আমাকে বলো এই এমসিকিউটা। এগুলো সব আমাদের বিভিন্ন বোর্ডে আমরা বিভিন্ন সময় আসতে দেখেছি। বিভিন্ন বোর্ডে আমরা বিভিন্ন সময় এটাকে আসতে দেখেছি এবং এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো কার ক্লান্ত চোখের আধার নেমেছে? আমরা বলেছিলাম এই প্রশ্নটা, এই তথ্যটা থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে কার হচ্ছে অকাল বার্ধক্য, এটা। আর পরেরটা হচ্ছে ক্লান্ত চোখের আধার কার ছিল, এটা তোমাদেরকে একটু বলতে হবে। সো এটা হচ্ছে উত্তর হচ্ছে কদম আলীর। আমরা পড়েছিলাম কদম আলী পড়েছিলাম না জমিলার মা পড়েছিলাম? কদম আলী পড়েছিলাম না জমিলার মা পড়েছিলাম? চলো আমরা একটা আগের কবিতায় গিয়ে দেখে আসি। এই যে আমরা একটু দেখে আসি। এই যে অকাল বার্ধক্যে নত কদম আলী, অকাল বার্ধক্যে নত এই যে কদম আলীকে আমি একটু হাইলাইট করে দেই যাতে আমার স্টুডেন্টরা খুঁজে পায় সহজেই। এই যে কদম আলী ভদ্রলোক, এই কদম আলী তার চোখের আধার। ঠিক আছে, তার ক্লান্ত চোখের আধার। সো এটা হচ্ছে কদম আলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কদম আলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো তোমরা যারা চিন্তা করেছো যে ক্লান্ত চোখের আধার, এটা ভাইয়া, এই প্রশ্নটা ভাইয়া 100% ইম্পর্টেন্ট। এরা বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। এই কবিতা থেকে যদি প্রথম 3টা প্রশ্ন করে তার মধ্যে এটা একটা থাকবে আমার ধারণা। আরেকটা হচ্ছে জমিলার মা, উনিও অনেক ইম্পর্টেন্ট। জমিলার মাকে নিয়েও আমরা এমসিকিউ পাবো। পরেরটা, কবি আসমানের তারাকে কি হিসেবে দেখেছেন? সাক্ষী, আগন্তুক, স্বজন, অভ্যাগত? দেখো কাছাকাছি প্রশ্ন। সো তোমাদেরকে একটু বলতে হবে আসমানের তারাকে কি দিয়েছেন। একদম কবিতার প্রথম লাইনে আমরা এটা পড়েছিলাম। সো কবিতার প্রথম লাইনে আমরা যেটা পড়েছি সেটা থেকে এখানে প্রশ্ন এসেছে। সো তোমাদেরকে এটা বলতে হবে যে আসমানের তারাকে সে কি হিসেবে দেখেছেন? আসমানের তারাকে সে কি হিসেবে দেখেছেন বলো। আসমানের তারাকে সে সাক্ষী হিসেবে দেখছে, স্বজন হিসেবেও কিন্তু দেখছে, কিন্তু সেটা আসমানের তারাকে না। স্বজন হিসেবে সে দেখছে হচ্ছে কাকে? জমিলার মাকে দেখলো নাকি কদম আলীকে দেখলো? তোমরা একটু চিন্তা করো তো। তিনি আমার স্বজন একজন, এটা হচ্ছে কদম আলীর কথা বলছিল। হ্যাঁ, কদম আলীর কথাই মনে হয় বলছিল। শুধু কদম আলীর কথা আমরা এখানে বলতে দেখেছি। সো এটা হবে কি? আসমানের তারাকে তিনি স্বজন হিসেবে দেখে নাই, তিনি সাক্ষী হিসেবে দেখছেন। সুতরাং এটার উত্তরটা হচ্ছে সাক্ষী। কবি আসমানের তারাকে কি হিসেবে দেখছেন? কবি আসমানের তারাকে সাক্ষী হিসেবে দেখেছেন। আচ্ছা, পরের প্রশ্ন, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কি বলতে চান না? মানে কি হিসেবে তিনি ডাকতে চান না? দেশপ্রেমিক, দেশপ্রেমিক ডাকতে চান, অবোধ বালক, আপনজন, আগন্তুক। লাস্টে কিন্তু আমরা এই অবোধ বালক বলতে দেখেছি। সুতরাং এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে? এই 3টার কোনটা হবে একটু তোমরা চিন্তা করো। এগুলো কিন্তু বোর্ডের বিভিন্ন সময়ে বোর্ড স্ট্যান্ডার্ডে তোমরা এই প্রশ্নগুলো আসতে দেখো। আমরা একদম সরাসরি বোর্ডের 15টা প্রশ্ন দেখব, একটু পরেই আসে, সেগুলো আমরা দেখব। আপাতত এখানে তোমরা একটু উত্তর বলো। এরপর আবার সিকিউও দেখবো আমরা। সিকিউতেও কিন্তু আমাদের অনেক ধরনের প্রশ্ন আসে যেগুলো একটু জটিল মনে হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কি বলতে চান না? নিজেকে আগন্তুক বলতে চান না। এটা নিয়ে সে হচ্ছে সব থেকে বেশি চিন্তিত ছিল। তিনি খোদার কসম কেটেছেন। তিনি বলেছেন খোদার কসম, কসম কেটেও তিনি তো এটা প্রমাণ করতে চেয়েছেন। সো খোদার কসম আমি কোনো আগন্তুক নই। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আগন্তুক। বুঝে গেছে? আর অবোধ বালক তো নিজেকে বলছে, তো বলতে চাবে না কেন? অবোধ বালক হবে না, এটা হচ্ছে আগন্তুক নই। কবি যে ভিনদেশী পথিক নন তা তিনি কিভাবে বলেন? অনুরোধ করে, ঘোষণা করে, কসম করে, চিৎকার করে? বলো, একটার সাথে আরেকটা কানেক্টেড।
একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড, সুতরাং এখানে আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, সো এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা সবগুলোকে আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সো কবি যে ভিনদেশী পথিক নন তা তিনি কিভাবে বলেন? তা তিনি ঘোষণা করে বলছে, অনুরোধ কি করছে? আমি কোনো আগন্তুক নই, বিশ্বাস করো। অনুরোধটা আমরা এখানে দেখতে পাই নাই, অনুরোধটা আমরা এখানে দেখতে পাই নাই। তিনি সাক্ষী দিয়ে বলছে, তিনি চিৎকার করে বলছে, কসম কেটে বলছে। তারপর কারিকা অ্যান্সার হচ্ছে কসম করে, খোদার কসম আমি কোনো আগন্তুক নই বলেছে না, সেটা কিন্তু বলতে হবে যে কসম করে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটায় চলে যাই। আমার অস্তিত্বে গাথা, এটা তুমি খ নাম্বারে পাবে, সৃজনশীলের খ নাম্বারে বলবে এটা ব্যাখ্যা করো, আলোচনা করো। সো সৃজনশীলের খ নাম্বারে এই লাইনটার ব্যাখ্যা তোমাকে জানতে চাইতে পারে, সুতরাং সৃজনশীলের খ নাম্বার হিসেবে প্রশ্নটা তোমাকে লিখতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। বোঝা গেছে কি বলছে? দেখো, আমার অস্তিত্বে গাথা বলতে কবি কি বুঝিয়েছেন? অস্তিত্ব মজ্জায় স্থিত, দেশের মাঝে শিকড় গ্রথিত, সুদূরে প্রসারিত অস্তিত্ব, জীবন মরণের সাথে সম্পৃক্ত। অস্তিত্বে গাথা এটা জ্ঞানমূলক প্রশ্ন না, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। এরকম অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পেতে পারো, বা উচ্চতর দক্ষতা না, এটা অনুধাবনই আই গেস। হ্যাঁ, সেটা তোমাকে অনুধাবন করে বলতে হবে। এটা উত্তর হচ্ছে, তোমরা একটু চিন্তা করো। তোমাদের দক্ষতাকে তোমরা চিন্তা করবা, তো তোমাদেরকে তোমার 3-4 সেকেন্ড সময় দিতে হবে। 3-4 সেকেন্ড সময়ের মধ্যে বলো এটা কি হবে উত্তর, চিন্তা করো। আমরা একদম লাস্টের লাইনে এটা পড়ছি যে আমার অস্তিত্বের গাথা বলতে কি বোঝানো হয়েছে? আমার অস্তিত্ব গাথা বলতে বোঝানো হয়েছে অস্থি মজ্জায় স্থিত। হ্যাঁ, এই লাইনটা লাগলে তোমরা এমসিকিউটা তোমরা মনেও রাখতে পারো, মুখস্থ করে ফেলতে পারো, বাট অনুধাবন তো এটা মুখস্থ করে লাভ নেই। এটা হচ্ছে নিজের সব কিছুর সাথে এটা অস্তিত্বে গাথা আছে। ঠিক আছে, ওকে। লাস্ট এমসিকিউ, আহসান হাবিব নিজেকে কিরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক বলেছেন? তিনি নিজেকে মুগ্ধ এক অবোধ বালক বলছে না, এটা কোন নদীর অবোধ বালক বলছেন? উধাও নদীর, ধুধু নদীর, সরু নদীর, ভরা নদীর? চিন্তা করো, হুট করে অ্যান্সার দিবা না, একটু চিন্তা করে উত্তর দিতে হবে। আমাকে একটু চিন্তা করে উত্তর বলো যে আহসান হাবিব নিজেকে কিরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক বলেছেন? উধাও নদীর, ধুধু নদীর, সরু নদীর, ভরা নদীর? উধাও নদীর, ধুধু নদীর, সরু নদীর, ভরা নদীর? কি হবে বলো? উত্তর হচ্ছে, তোমাদের থেকে নিব আগে। বোর্ড প্রশ্ন কিন্তু এগুলা কিন্তু বোর্ড প্রশ্ন, এগুলা এরকম অনেক প্রশ্ন তোমরা পাবা, এবং এ ধরনের প্রশ্ন বারংবার স্কুলগুলোতে আসছে তোমার। তারপর হচ্ছে ইয়াতে আসছে, ধরো তোমার এসএসসি পরীক্ষায় আসছে বিভিন্ন বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, যে কোনো বোর্ডে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পাবা। এটার উত্তর হচ্ছে উধাও নদীর। আমরা একদম লাস্ট লাইনে পড়ছিলাম, এই ধুধু শব্দটাও কিন্তু ছিল, কিন্তু ধুধু হবে না, এটা হচ্ছে উধাও নদীর। একদম লাস্টের লাইনটা যদি আমি তোমাদেরকে একটু নিয়ে যাই, এই দেখো, ধুধু হচ্ছে নদীর কিনার। এটা দেখো, এটা কিন্তু একটু আমি কনফিউজিং, আমরা এটা এই জন্যই তোমাদেরকে আমি লাইনটা নিয়ে আসলাম। একটু ভালো করে খেয়াল করতে হবে, যে বোর্ড প্রশ্নগুলো এরকম ট্রিকি হয়, মানে তোমাকে কনফিউজ করে দিবে ওরা ইচ্ছা করে। এই যে এই লাইনটা একটু দেখো, দুইটা দুই রকম। একটা হচ্ছে আমি মার্ক করব গ্রিন দিয়ে, একটা মার্ক করে দিই। দেখো, একটা হচ্ছে ধুধু নদীর কিনার, এটা একটা, আর আরেকটা হচ্ছে উধাও নদী। দুইটা কিন্তু দুই রকমের। সো ধুধু নদীর কিনার, এটা যদি তোমাকে বলে নদীর কিনার কেমন, নদীর কিনার কেমন, তখন তুমি লিখবা, ঠিক আছে, কিনারটাকে দিয়ে যদি প্রশ্ন করো তখন তুমি লিখবা ধুধু, এটা ওই এমসিকিউতে আসবে। আর যখন তোমাকে বলবে যে এই কোন নদীতে আমি মুগ্ধ অবোধ বালক হিসেবে বসেছিলাম, যদি শুধু নদীর নাম বলে, সেই নদী হলে তোমাকে দাগাইতে হবে উধাও নদী। বোঝা গেছে? সো এই দুইটা একটু ট্রিকি। এই ট্রিকি প্রশ্নগুলোতে ভাইয়া বোর্ড প্রশ্ন কিন্তু কঠিন হয় না, সহজ প্রশ্ন, কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি অনেক সময়, এই জন্য এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 7টা এমসিকিউ দেখলাম, এবার তোমাদেরকে আমি 15টা এমসিকিউ সরাসরি বোর্ডের এমসিকিউ আমি তোমাদেরকে একটু দেখাই দিব। এই বোর্ডের এমসিকিউগুলো একটু তোমাদেরকে মিলাই নিতে হবে, আমার সাথে সাথে 15টার উত্তর তোমরা একটু আমাকে বলবা। এই যে প্রথমে 10টা, পরে আরও 5টা আছে, এর মধ্যে কয়টা উত্তর তুমি পারতেছো আমার সাথে সাথে এখন খাতায় লিখবা। এবং এই 15-20টা উত্তর যদি তোমার খাতায় লেখা থাকে, আমার বিশ্বাস কমন পাবে তুমি, আমার ধারণা। ঠিক আছে, এখান থেকে যদি বোর্ডে একটা প্রশ্ন আসে, তুমি এখান থেকে পাওয়ার সম্ভাবনা অনেক, একটা থেকে বেশি আসে, একটা দুইটা তিনটাও এসে যায়। চলো শুরু করি। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ, পারবা? বলো পারবা কিনা, দেখে আসি তো।
এটা অনেক আগে, আমরা প্রথমে কবি পরিচিতিতে পড়ছি। এই জাহাসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ, প্রথম কাব্যগ্রন্থ থেকে, তার মানে আমরা এমসিকিউ পাবো। আমি কিন্তু দেখো লিখে দিচ্ছি এমসিকিউ। প্রথম কাব্য কোন পত্রিকায় কাজ করছে, এগুলা ভাই একদম মুখস্থ করে ফেলতে হবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 5-6 বছর ধরে আমি পড়াচ্ছি তোমাদের মতো বাচ্চাদেরকে, এবং তারও বেশি আরও এই ভিডিও বা এই ক্লাসটা যখন আমি যখন ক্লাসটা নিচ্ছিলাম তখন কিন্তু বা নেওয়ার পরিকল্পনা করছিলাম, তখন আমি আমার এই এক্সপিরিয়েন্স থেকে তথ্যগুলো বারবার যাচাই করছিলাম যে কোনটা থেকে বেশি বেশি প্রশ্ন আসার চান্স আছে, ঠিক আছে, প্রশ্ন অ্যানালাইসিস করে। সো এটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আবার এই যে কোথায় শ্রেণী সাংবাদিকতা করছে, এটা তুমি পাবা। কোন পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকায় কে কাজ করছে, মারা গেছে আহসান হাবিব, এটাও তোমাদের লাগবে। পারলাম, প্রথমটা পারলাম। উত্তর আমি লিখি নাই, উত্তর তুমি আমাকে বলবা তুমি পারো কিনা। 1, কবি পূবের কোনটিকে সাক্ষী করেছেন? কনফিউজিং। পূবের কোনটিকে সাক্ষী করেছেন, চিন্তা করো। 2 নাম্বার, লিখে ফেলো খাতায়, পূবের কোনটিকে তিনি সাক্ষী করেছেন। এটার উত্তর হচ্ছে পূবের কি, পুকুরকে সাক্ষী করেছে না? আমি যদি ভুল লিখি তোমরা সঠিক করে নিবা। পুকুর, পূবের পুকুর। কবিতায় এখন যাব না, অনেক আগে আছে, কবিতায় পরে যাবো, আরেকবার যাবো, কিন্তু এটা সহজ আছে, এটা আমরা পারবো। এটা হচ্ছে কবিতায় পূবের পুকুরকে, পূবের হাওয়া কিন্তু না, পূবের পুকুরকে। আচ্ছা, পুকুরকে বোধহয় করছে, আমরা তাও মিলাই নিব একটু পরে গিয়ে। আচ্ছা, কবিতার মাছরাঙা কোন গাছে বসে আছে? পারবো? বলো, মাছরাঙা কোন গাছে বসে আছে? বলো কি হবে? ওকে, ঠিক আছে। সো 3 নাম্বারটা যাই। এটার উত্তর হচ্ছে ডুমুরের কথা আমরা পড়েছি, ডুমুর গাছের কথা, ঝাঁকড়া ডুমুর, এটা আমরা দেখেছি, ডুমুর। তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতায় স্থির দৃষ্টিকার। বলো, স্থির দৃষ্টিকার কে বলতে পারবে? যেখানে স্থির দৃষ্টিকার বলতে পারবে? কি হবে? এটা কিন্তু আরেকটা এমসিকিউ ভাইয়া। এগুলো কিন্তু এই যখন লেখা আছে বোর্ড প্রশ্ন, এটা এক বোর্ডে আসছে, একাধিক বোর্ডে আসছে ভাইয়া। লিমন ভাইয়া যখন বলছে এই 15-20টা যা আছে এগুলো তোমরা খাতায় লিখো, একবার খালি ধৈর্য নিয়ে লিখে একবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ভুলবে না। সো আমি কোনো আগন্তুক নয় কবিতায় কার দৃষ্টি স্থির, কার দৃষ্টি স্থির, এটা কিন্তু আমরা মাছরাঙা পাখির দৃষ্টিটাকে স্থির দেখেছি। সুতরাং এটার উত্তরটা হচ্ছে মাছরাঙা, ঠিক আছে, মাছরাঙা। এগুলাকে কি শুধু এমসিকিউতে পাবো না, এগুলো তুমি তোমার বোর্ড প্রশ্নের ক নাম্বারে তুমি এটা পাবে, কতে পাবে, অনেক সময় খতেও ব্যাখ্যা করতে দেয়, খতেও পেতে পারো। প্রথম 4টা আমরা পারি। 5 নাম্বার, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবিকে কে চেনে? এটা এমসিকিউতে কিভাবে আসে জানো? বলে যে সূর্য চিনে, চাঁদ চিনে, তারা চিনে, আকাশের তারা। হ্যাঁ, সো এখানে আমরা জমিলার মাকেও লিখতে পারি। জমিলার মানে মা বলে না যে সেও আমাকে চেনে, সো জমিলার মার লাইনটা সব থেকে বেশি রিলেভেন্ট। সো জমিলার মা, লেখক যেহেতু লাস্টে বলছে যে আমি তাকে তার শূন্য খা রান্নাঘর যেটা সেটা আমি চিনি, সেও আমাকে চেনে, সরাসরি এই লাইনটায় চেনার কথাটা উল্লেখ আছে। এই জন্য আমরা এটা যখন উত্তর করব, জমিলার মাকে আমরা বেশি প্রায়োরিটি দিব, জমিলার মা আমাকে চেনে। আচ্ছা, কবি কোন নিয়মে সর্বত্র থাকেন? এটাও এমসিকিউ, এটাও এমসিকিউতে আসবে, পাবা, এটা পাবা, এটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা একটা বোর্ডে আসছে। কবি কোন নিয়মে, শাব্দিক নিয়মে নাকি জাগতিক নিয়মে নাকি বাস্তব নিয়মে নাকি কি হবে বলো? কবি কোন নিয়মে সর্বত্র থাকেন? আমি শাব্দিক নিয়মে, এটার উত্তর হচ্ছে কি শাব্দিক নিয়মে, এটাও আমরা পারি। কবি শাব্দিক নিয়মে এখানে থাকেন। এমসিকিউ তো অপশন আসা হচ্ছে বাস্তব নিয়মে বা অন্য জগতের নিয়মে, প্রকৃতির নিয়মে, এরকম অনেক থাকে। তোমরা প্রকৃতির নিয়মে দাগায় দাও অনেকে, হবে না, শাব্দিক নিয়মে, ঠিক আছে, স্বপ্নের মতো করে। আচ্ছা, কবিতায় উল্লেখিত বাতাস কেমন বলো?
এটা একটু কম মনে আছে আমার মনে হয়। কবিতায় উল্লেখিত বাতাস কেমন, বলো। এটা কিন্তু আমরা দেখছি স্নিগ্ধ বা কিছু একটা। চলো একটু দেখে আসি তো, এটা আমার নিজেরও দেখে নিতে হবে, তোমরা দেখে নিতে পারো। এখানে লেখা আছে দেখো বাতাসটা কেমন। আরো পরে এই যে স্নিগ্ধ মাটির সুবাস, স্নিগ্ধ বাতাস কেমন, স্নিগ্ধ। ইয়েস, স্নিগ্ধ, স্নিগ্ধ হবে। ঠিক আছে, সো স্নিগ্ধ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা স্নিগ্ধকে দেখে ফেললাম, উত্তর হিসেবে স্নিগ্ধকে পেয়েছি আমরা, সো এটা আমরা পারলাম। কবিতায় উল্লেখিত বাতাস হচ্ছে স্নিগ্ধ বাতাস, যে বাতাসে মাটির সুবাস মিলে আছে। কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা? পুরা মাঠ জ্যোৎস্নার চাদরে ঢাকা থাকে এবং নিশিন্দার ছায়া আমরা দেখতে পাই। লাইনটা মনে আছে? কোনটাকে আমরা কবিতায় কোনটিকে জ্যোৎস্নার চাদরে ঢাকা হিসেবে আমরা দেখতে পেয়েছি? পুরো গ্রামের যে রাতের মাঠটা থাকে, পুরো মাঠ প্রান্তর পুরোটাকে সে জ্যোৎস্নার চাদরে ঢাকা হিসেবে চিহ্নিত করছে, কারণ তার কাছে মনে হয় নিশিন্দার ছায়াটা সব কিছু জ্যোৎস্নার চাদরে একদম গভীরভাবে ঢাকা আছে। সুতরাং জ্যোৎস্নার চাদরে ঢাকা, এটাকে মাঠকে চিহ্নিত করা হয়েছে এবং তোমরা কবিতার লাইন অনুযায়ী কিন্তু উত্তরটা পাবে। এটাও বোর্ড কোশ্চেন। কবিতায় কোন মাসের উল্লেখ আছে? কোন মাসের উল্লেখ আছে? ধানের মঞ্জরি বলা আছে না? ধানের মঞ্জরি কোন মাসে ফুটে বলছে? বলো, তোমরা বলো, তারপর আমি বলবো। এটাও বোর্ড প্রশ্ন। কবিতায় কোন মাসের উল্লেখ করা হয়েছে? এটা আগের কবিতাও আমরা, বৃষ্টি কবিতাতেও আমরা দেখেছি মাসের উল্লেখ আছে। ওটা যদিও ইংরেজি মার্চ ছিল না, নদীর উল্লেখ ছিল, সরি, মাসের উল্লেখ ছিল না। আর এখানে মাসের উল্লেখ আছে। সো মাসের উল্লেখটা কি? মাসের উল্লেখটা হচ্ছে আমরা দেখেছি ধানের মঞ্জরি যখন বলেছে, ধান যখন বলেছে যে ধানের মঞ্জরি আমাকে চেনে, তখন সে একটা মাসের নাম উল্লেখ করেছিল। মাসের নামটা কি? বলো, মাসের নামটা কি হবে? কে বলতে পারবে মাসের নামটা কি হবে? মাসের নামটা কার্তিকের ধানের মঞ্জরি বলছে না, তো এটা হচ্ছে কার্তিকের ধানের মঞ্জরি। সো কার্তিক মাসের কথা উল্লেখ আছে। কোনটা হবে? কার্তিক মাসের কথা উল্লেখ আছে। সো 9 নম্বর আমরা কার্তিক লিখবো, এটা হচ্ছে কার্তিকের কথা উল্লেখ আছে, এটা আমরা পারলাম। অকাল বার্ধক্যে নত কে? জমিলার মা, নাকি রহমত আলী, নাকি কদম আলী, নাকি রুস্তম আলী? আমি তোমাকে বলছিলাম এই প্রশ্নটা আসে, এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড প্রশ্ন। একদম একদম পানি দিয়ে খেয়ে ফেলতে হবে এটা, মানে এটা মাথায় রাখতে হবে, মিস করা যাবে না। যদি কবিতাটা তোমার মনে থাকে তুমি নিজেই লিখতে পারবা। যারা কবিতা আবৃত্তি করো, তোমাদের এফোর্টলেসলি তারা এটা পারবা, মানে তাদের এত এফোর্ট দিতে হবে না। তারা কবিতাটা জাস্ট পড়বা 3-4 বার, তোমার মাথায় সব থাকবে অটো, এটা মুখস্থ করার কিছু নাই। সো অকাল বার্ধক্যে নত হচ্ছে কদম আলী। ঠিক আছে, সো এই 10টা বোর্ড প্রশ্নতে আমরা দেখলাম একদম সরাসরি আমরা যা পড়িয়েছি, আমি তোমাকে যেগুলো দাগিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আরও 5টা আছে দেখো। কবি আহসান হাবীবের শরীরে কি লেগেছিল? মানে লেখক যেহেতু কবি বলছে, সো কবির শরীরে কি লেগে আছে? বলো, ফুলের গন্ধ, মাটির গন্ধ, নদীর গন্ধ, নাকি প্রকৃতির গন্ধ? কবিতার লাইন অনুযায়ী বলতে হবে, একদম পিন পয়েন্ট উত্তর দিতে হবে। বলো কি হবে? কবিতায় কবির অস্তিত্বে কি গাথা আছে এটাতে আমরা পরে যাব, তার আগে যাই তার শরীরে কি লেগেছিল। তার শরীরে লেগেছিল হচ্ছে স্নিগ্ধ মাটির গন্ধ বা সুবাস, এটাকে আমরা পড়ছি। কবিতায় কবির অস্তিত্বে কি গাথা আছে? অস্তিত্বে কি গাথা আছে, এই প্রশ্নটা একটু জটিল। এটা একটু আমরা অস্থিমজ্জায় স্থিত একটা এমসিকিউতে পড়ছি, আর একটা হচ্ছে কবির অস্তিত্বে কি গাথা আছে। নদী, উধাও নদী, নাকি অন্য কিছু?
আমরা কবিতাটা দেখে আসি। একদম লাস্ট লাইনে এই যে দুধু নদীর কিনার, এটা আমার অস্তিত্বে গাথা, দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, এগুলো সব, এগুলার যেটাই থাকবে অপশনে এটা দাগায় দিবা, আমার অস্তিত্বে গাথা। দুধু কিনার, সরু পথ, দুপাশে ধানের ক্ষেত, তার আগে হচ্ছে আর কিছু নাই, হ্যাঁ এগুলোই লেখকের অস্তিত্বে গাথা। যা যা এর মধ্যে যেটা পাবা ওইটাই তোমরা অস্তিত্বে গাথা দাগায় দিবা। সেটাও আমরা পারলাম। নিশিন্দা শব্দের অর্থ কি? এই শব্দের অর্থগুলো পড়বা। এটা একটা গাছ, নিশিন্দা একটা গাছ, এটা দেখবা। স্নিগ্ধ মাটির সুবাস অর্থ কি? মাটির সুবাস হচ্ছে মাটির গন্ধ, মাটির যে ঘ্রাণ, এটাও তোমরা দেখতে পারো। লাস্ট, মৃত্তিকা সংলগ্নতা ফুটে উঠে, এটার অর্থ কি? ফুটে উঠেছে কোন লাইনে? এটা তোমাকে একটা লাইন বলতে হবে। মৃত্তিকা সংলগ্নতা মানে কি? মৃত্তিকা মানে হচ্ছে মাটি। কোন লাইনে মাটির সাথে সম্পর্কিত তথ্য ফুটে উঠছে? সংলগ্ন মানে এটা সম্পর্কিত বা এটার সাথে মিল আছে, এরকম কোনটা আছে? বলো কোনটা হবে, উত্তর বলো। বলছো? বলো, মৃত্তিকা সংলগ্নতা ফুটে উঠছে কোন লাইনে? লাইনগুলো তার মানে একটু মনে রাখতে হবে তোমাদেরকে। মানে শুধুমাত্র কবিতা পড়ছি লিমন ভাই, কিন্তু কবিতার লাইনগুলো তো অতভাবে পড়ার প্রয়োজন বোধ করি নাই। বাট কবিতার লাইনগুলো তোমাকে একদম ধরে ধরে পড়তে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু মানে মুখস্থ না, এটা কিন্তু মুখস্থ না, একটা হচ্ছে ভাবার। এটা তোমার কতে আসবে না, এটা কতে আসবে না, না এটা আসবে এমসিকিউতে। ওরা লাইন নিচে 4 লাইন দিয়ে দিবে, 4টা অপশনে 4টা লাইন দিবে, তোমাকে চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে আমরা একদম কবিতার লাইনে যদি চলে যাই, মৃত্তিকা সংলগ্নতায় যদি আমরা একদম চলে যাই, এই যেখানে আছে দেখো, এখানে এই লাইনটা, এই দুইটাও লাইন, এই দুইটা লাইনের যেটা দিবে সেটাই হবে আমাদের এমসিকিউ এর অ্যান্সার। পারবো? পারবো সবাই? ইয়েস। সো আমরা এখন এই লাইনটা দিলে দাগিয়ে দিব, ঠিক আছে? সো আমরা বোর্ডের এমসিকিউ দেখলাম, এবার আমাদের কিছু সিকিউ দেখতে হবে। কয়েকটা সিকিউতে আমাদের মনোযোগ দিতে হবে যে কোন কোন সিকিউগুলো থেকে পরীক্ষা আসতে পারে। সো এখানে আমরা পরের সিকিউ থেকে একটা দেখতেছি, এটা একটা বৃষ্টি কবিতা সিকিউ আমরা দেখতেছি। আমরা একটু পরবর্তী সিকিউটাতে চলে যাই। এই যে এই সিকিউটা একটু দেখো। সো এই একটা সিকিউতেই আমাদের প্যাটার্নটা একটু বুঝতে হবে। এই বাংলায় জন্ম আমার, এই বাংলায় আছি, শত স্বপ্ন শত কল্পনা নিয়ে যে হেতায় বাঁচি, আমার শরীরে সাদা মাটির সাদা, ঠিক আছে, সাদা মাটির যে গন্ধটি লেগে আছে। সো এটা আমাদের মোটামুটি একটা, এই কবিতার উদ্দীপকটা আমি আর দেখলাম না, এখানে মূলত আমাদের যে স্পর্শ আমাদেরকে লেগে আছে সেই স্পর্শর সাথে তুলনা করছে। মানে এটা এই লাইনটাতে মূলত আমাদের কবিতার সাথে মিল রেখে লেখকের আমি কোনো আগন্তুক নাইয়ের যে রূপটা, এই রূপটাকে আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি। সো এবার একটু ক নাম্বার দেখি। আহসান হাবীব কবি রচিত কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি? যে কোনো একটা কিশোর পাঠ্য উপন্যাস বলতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম কিশোর পাঠ্য উপন্যাসের নাম তোমাদেরকে বের করতে হবে। এই যে দেখো খ নাম্বার, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি। কেন বলছে এই কথা? এটা খ নাম্বার প্রশ্ন তুমি পেয়ে গেছো। বৃষ্টি কবিতা যেমন 2টা লাইন ছিল খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা আগন্তুক নই কবিতায়ও 2-3টা লাইন আছে যেগুলো চমৎকারভাবে বারংবার আমরা কবিতায় আসতে দেখব, ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে কবি আহসান হাবীবের রচিত কিশোর পাঠ্য উপন্যাসের নামটা তোমরা তোমাদের কবি পরিচিত অংশ থেকে একটা নাম লিখে দিবা। আমি সাপনিক নিয়ম এখানে থাকি, এটাকে একটু ব্যাখ্যা করি আমি। প্রথমত একটা পর্যায়ে যখন লেখক মানে বলছিল যে আমি এই দেশেরই মানুষ, সো এই দেশের মানুষ যখন ও নিজেকে বলছে, তখন ও বলতেছে যে আমি বাস্তব জীবনে এখানে থাকি, আবার সাপনিক নিয়ম এখানেই থাকে। সাপনিক নিয়ম মানে আমি যদি অবচেতন মনে চিন্তা করি। অবচেতন মন মানে কি লিমন ভাই? অবচেতন মন মানে যে চিন্তায় তুমি লজিক্যালি চিন্তা করছো না, হয়তো তুমি
ফুললি কনসিয়াস না, তোমার চিন্তাগুলো অনেক খাপছাড়াভাবে আছে, এরকম স্বপ্নিক নিয়মে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো, স্বপ্নের মতো করে চিন্তা করলেও যদি এটা স্বপ্ন হয়, ঘুমের মধ্যে দেখা কোনো স্বপ্ন, সেই নিয়মেও তুমি এখানেই থাকো। মানে হয় না, আমরা যখন স্বপ্নে চিন্তা করি আমি হয়তো ইউএসএ থাকি, বাইরে থাকতে ভালোবাসি, আমাদের এক একজন এক এক রকম ড্রিম থাকে। তো সো লেখক তার এই অবচেতন মনের স্বপ্নগুলো বা চিন্তাতেও সে নিজেকে বলছে যে আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি। সো এই কথাগুলোই তোমরা এখানে সুন্দর করে লিখে দিবা। আমরা একটু এবার গ নাম্বার দেখি। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তার ব্যাখ্যা করতে বলছে, এবং ভাবে এক হলেও আমি কোনো আগন্তুক নই কবিতার বিষয়বস্তু আরও ব্যাপক। একই প্রশ্ন। চলো আমরা একটু উত্তরগুলো দেখি। রানীখালের সাঁকো দাগায় দিলা, স্বপ্নিক নিয়মেরটা আমি অলরেডি বলে ফেলছি, সেটা লাগবে না। গ নাম্বার প্রশ্নটা একটু আমরা দেখি। গ নাম্বারটা একটু আমরা এখানে দেখি যে এটা হচ্ছে সাদা মাটি, ঠিক আছে। গ নাম্বারটা একটু দেখি। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? এখানে আমরা দেখতেছি ভিনদেশী কেউ আমি এমন নয়, আমি যে এই মায়ের সন্তান তুল্য স্নেহে যে মাতা ভাসিয়েছে বারংবার, সেখানেও একটা আমরা দেখতে পাচ্ছি মা, এবং মা হচ্ছে দেশ, ঠিক আছে, আর কবি হচ্ছে সন্তান। সো এই যে মা ও দেশের যে সম্পর্কটা, এই একই সম্পর্কটা তো আমরা আমি কোনো আগন্তুক এখানেও দেখেছি। আমি কোনো আগন্তুক নিয়ে আমরা দেখেছি যে লেখক বলতেছে যে আমি এখানে বড় হয়েছি, আমার জন্ম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানে থাকি, আমাকে কেউ বাইর করতে পারবে না, এরকম নানান ধরনের কথাবার্তা ব্লা ব্লা বলছেন আমাদের লেখক। সো এই কথাবার্তাগুলো কিন্তু আমরা উদ্দীপকে যেমন দেখতে পাচ্ছি, সে তো মার স্পর্শ যেন মায়ের সাথে নিয়ম করছে, বাংলাতেই আমার জন্ম হয়েছে, আমি বাংলায় আছি, শত স্বপ্ন শত কল্পনা হেতায় বাঁচি, এই লাইনের সাথে তোমার আমি যে স্বপ্নিক নিয়মে বাঁচতেছি, আমার জন্ম এখানে, লেখকের জন্ম এখানে, লেখক যে সাক্ষীগুলোর কথা বলছে এই সাক্ষীগুলোর কথা তোমরা লিখতে পারবা। লিখে দিলে আমার মনে হয় তোমরা উত্তরটা ঠিকভাবে দিতে পারবা। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে সাদা মাটি। সো সাদা মাটিটাও আমরা এখানে দেখতে পারি, এখানেও একই প্রশ্ন আছে যে এভাবে এক হলো আগন্তুক নই কবিতার বিষয়বস্তু আরও ব্যাপক। কেন ব্যাপক? এই পুরা লাইনে কোনো সাক্ষী নেই। জমিলার মা মনে আছে? কদম আলী, এই লাইনগুলো পড়ছিলাম আমরা। এই লাইনগুলোর মধ্যে একজনকে লেখক বলছে এটা আমার স্বজন। লেখক লাঙলের কথা বলছে, লাঙল এবং বৈঠার কথা বলছিল। এগুলা কি? এগুলো সব এখানে থাকার কথা, বাট আমরা এই উদ্দীপকে এগুলো কিছু দেখতে পাই না। সেই কারণে আমরা বলতে পারি কবিতার বিষয়বস্তুটা একটু ভেঙে আর একটু বিস্তারিত ছিল, বাট আমি কোনো আগন্তুক নই যে বিস্তারিত তথ্যগুলো আমরা পেয়েছি উদ্দীপকে আমরা এভাবে পাই না। সো আমরা একটা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি, যে প্যাটার্নটা আমরা উদ্দীপকে পাই না। সো এখন আমরা একটু সিকিউ এর বোর্ডের যে সিকিউ আমি সলভ করলাম, সিকিউ এর একটা প্যাটার্ন তোমাকে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, যে প্যাটার্নের প্রশ্নটা আসবে, কোনো কবিতা, যে কোনো কবিতা যখন তোমরা পড়বা, কবিতার গ নাম্বারে প্রথমত এখানে একটা উদ্দীপক দিবে। উদ্দীপকটা আরেকটা কবিতা হবে, মোস্ট লাইকলি কবিতা হবে একটা, আর কবিতা না হলে একটা গল্প হবে। সো গ নাম্বারেও কী করে জানো, মনে রাখবা 100% প্রত্যেকটা কবিতার এই জিনিসগুলো পড়ে যেতে হবে। গ নাম্বার হচ্ছে উদ্দীপক কবিতা, এটা মিল বা বৈসাদৃশ্য মানে অমিল। মোস্ট লাইকলি মিলটা বেশি আসে, তখন তোমাকে মিল লিখতে হবে 1 2 3 4। এখানে তুমি কবিতার লাইনে রেফারেন্স যত দিবা তোমার মার্কস পাওয়ার চান্সটা তত বেশি বাড়বে, বেশি পাওয়ার চান্সটা। আর ঘ নাম্বারে আরেকটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে পুরো ভাব, সম্পূর্ণ ভাব তুলে ধরতে সক্ষম নাকি ব্যর্থ। এটা আমি অনেকবার পড়ছি ভাই। তো সম্পূর্ণ ভাব যখন তুলে ধরতে ব্যর্থ, তখন এই যে ঘটনাগুলো লিখছো এগুলো আবার লিখবা, এখানে লিখে বলবা এগুলো লিখছে, এগুলো আবার লিখবা না। তুমি চাইলে লিখতে পারো, বলতে পারো যে এগুলো মিল আছে,
এই 1 2 3 4 তুমি লেখাই দিবা যে এই 1 2 3 4 মিলগুলো আছে, বাট পরের জায়গায় লিখবা তবে আরও 5 6 7 8 এই 4টা উল্লেখ করা নাই। সুতরাং এটা পুরো মূল ভাবকে তুলে ধরতে ব্যর্থ। আর সিকিউ লেখার জন্য তোমাদের একটা সাজেশন আমি দিয়েছি। সিকিউ লেখার সময় এটা যদি একটা পৃষ্ঠা হয়, সিকিউর কতটুকু লিখবো এই প্রশ্ন তোমাদের সবার থাকে, ভাইয়া এটা তোমার হাতের লেখার উপর নির্ভরশীল। এখানে লিখবা ক একদম ছোট করে, খ নাম্বারটা এখান থেকেই লিখবা। হাতের লেখা যদি অনেক ছোট হয়, অনেক ছোট হয়, এখানে দেখো অনেকগুলো লাইন ধরাচ্ছি আমি, তাহলে 2টা প্যারা এই পর্যন্ত লিখলেই তোমাকে 2 দিয়ে দিবে। গ নাম্বার অবশ্যই এই পুরা পৃষ্ঠা তোমাকে লিখতে হবে এবং এই পৃষ্ঠার এতটুকু অর্ধেকও লিখতে পারো। ঘ নাম্বার টাইমের উপর নির্ভর করে, বাই দা ওয়ে বারবার বলতেছি, ঘ নাম্বার এখান থেকে শুরু করবা, এখান থেকে পুরাটা ভরবা। যারা বেশি মার্কস একদম 100% 9 অথবা 10-এ 10 যারা পেতে চাও, তারা আরেকটা পৃষ্ঠা নিবা, নিয়ে সেই পৃষ্ঠাটার এতটুকু পর্যন্ত লিখবা। তাহলে তোমার পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সো আমাদের আজকের পড়াটাতে আমরা একদম 100% 2টা কবিতা একদম দেখে ফেললাম এবং এই 2টা কবিতার যত প্রশ্ন তোমাদের তোমাদের এসএসসি পরীক্ষা আসতে পারে সকল এমসিকিউ এবং সিকিউগুলো কিন্তু দেখলাম এবং কবিতার প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা খুব মানে কি বলবো, আমি একদম ডিটেলসে কিন্তু এখানে দেখার চেষ্টা করেছি। সো তোমাদের যদি আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তোমরা কল করতে পারো 16910 নাম্বারে, ঠিক আছে? এবং আমরা আশা করছি আজকের ক্লাসের প্রত্যেকটা জিনিসকে আমি খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। বৃষ্টি এবং আমি কোনো আগন্তুক নই এই ক্লাসে, এরপর থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না এই টপিকগুলোতে এবং এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তুমি আশা করছি ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তুমি যে ব্যাচেরই হও না কেন, তোমার ব্যাচের যে কোনো কোর্স রিলেটেড তথ্য যদি তোমার লাগে, 10 মিনিট স্কুল থেকে ভাইয়া আপনি আমাদেরকে কী দিচ্ছেন, ফ্রি, পেইড, গ্রুপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যেটাই তোমার জানতে ইচ্ছা করো না কেন, কমেন্টে একটা ফর্ম দিয়ে রাখছি বা লিঙ্ক দিয়ে রাখছি, ওই লিঙ্কে গিয়ে তোমার ব্যাচের অফারিংসগুলো, তোমার ব্যাচের কোর্সগুলো, তোমার ব্যাচের সব কিছু তুমি দেখে নিতে পারো। কমেন্টের লিঙ্কটা এক্ষুনি ভিজিট করতে পারো অথবা কল করতে পারো 16910 এই নাম্বারে। তোমাদের জন্য কিন্তু এরকম আরও অনেক ভিডিও আসছে এবং অনেক ক্লাস আসছে, সেই ক্লাসগুলো দেখা হবে, পরবর্তী ক্লাসে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি লিমন ভাইয়া বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।